Dear faculty members, colleagues and students, Assalamu alaikum. And very good evening and welcome everyone. Uh, আজ আমরা ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম আরেকটা ক্লাস নেওয়ার চিন্তা করলাম এই কারণে ইটস সো ডাইভার্স প্যাথোলজি অ্যান্ড ডাইভার্স প্রেজেন্টেশন। সো ইন একটা ক্লাসে হয়তো একটা প্যাথোলজির বেশি আলাপ করতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যায়। সো ডিফারেন্ট প্যাথোলজি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমরা বিকজ ইটস এ ভেরি মাচ heterogeneous in pathology and most of the lung intra-abdominal remains silent for a long time, and there will be a very varied presentation এবং diagnostic procedure, imaging procedure এখন অনেক আপডেটেড এবং এর ইন্টারপ্রিটেশন গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাথোলজিক্যাল ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিফোর টেকিং এ ডিসিশন অফ ম্যানেজিং এ পেশেন্ট উইথ দ্য ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম, and definitely patient management of the MDT always favors a good outcome. আজকে আমাদের সঙ্গে আছেন বেশ সিনিয়র টিচার, ভেরি এক্সপিরিয়েন্স টিচার, এক্সপিরিয়েন্স এক্সামিনার। আই থিঙ্ক স্টুডেন্ট যারা আছেন সবাই ইন্টারাক্ট করবে এবং মানে ফ্যাকাল্টিদের থেকে যেগুলো আনসলভ বা মনের মধ্যে কোনো কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার করে নেবে, কারণ যারা আছেন এখানে অল আর ভেরি ফ্রেন্ডলি। সো আমরা আর কোনো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার সেশন। প্লিজ টার্ন অফ ইউর ভিডিও অ্যান্ড কিপ ইউর অডিও মিউটেড. I hope you'll enjoy the session and you'll have a very wonderful time with us. Dear students, please participate actively. Just enroll your number to this number. আমরা আপকামিং প্রেজেন্টেশনের জন্য তোমাদের নামকে এনরোল করবো এবং যোগাযোগ করবো। সো এখানে মানে ভয় বা লজ্জার কিছু নাই যে আমি জানি না বা আমি মনে করতে পারছি না। জাস্ট কিপ অ্যান ওপেন মাইন্ড। ফ্যাকাল্টি যারা আছেন দে আর ভেরি ফ্রেন্ডলি এবং সবাই কিন্তু শেখানোর জন্য আছেন এবং এত সময় ধরে টাইম দেন। যেমন লাস্ট ক্লাসে আমাদের সিনিয়র টিচাররা সবাই মানে 3 আওয়ার্স সাধারণত আমাদের ওয়েবিনার হয় না, বাট খুব এক্সস্টিভ ছিল। বাট আমি স্পিকারের প্রেজেন্টেশনটা কন্টিনিউ দেখলাম যে স্টুডেন্ট যখন আছে ওটাকে কন্টিনিউ হোক, সেই কারণে অনেক টাইমটা হয়ে গেছে। তো যাই হোক, সবাই কিন্তু আছেন ফ্যাকাল্টিরা যারা তোমাদের জন্যই থাকেন, তোমাদেরকে শেখানোর জন্যই আছেন। আর আমাদের ডিসক্লোজার কোনো কিছু নেই এই একাডেমিয়ার। আমরা যেগুলো ইনফরমেশন নেই সাধারণত টেক্সট বুক, অনলাইন জার্নালস, গাইডলাইন্স এন্ড সেমিনার্স থেকে। আজকে আমাদের যে ডিসকাশন ক্রোনোলজি যেটা হবে, ফার্স্ট দেয়ার উইল বি polling brief overview of the gist, case presentation, comment from the faculty member, and the brief summary and the take home message of the day. আমরা আজ দুজন ফ্যাকাল্টিকে ইনভাইট করেছি আমাদের ডিফারেন্ট স্পেশালিটি, বিকজ যারা আমাদের এই স্পেশালিটি গুলো আমাদের সঙ্গে ইজ ভেরি মাচ রিলেটেড। ওয়ান ইজ দ্য হিস্টোপ্যাথোলজিস্ট অ্যান্ড দ্য অনকোলজিস্ট। সো উইদাউট দেয়ার কোঅপারেশন অ্যান্ড দ্য কোলাবোরেশন, দ্য ডিসকাশন, আমরা এই ধরনের কোনো পেশেন্টের ম্যানেজমেন্ট করা ইজ ভার্চুয়ালি আনথিঙ্কেবল অ্যাট প্রেজেন্ট টাইম। So, Dr. Mohammad Nazmul Baki, consultant histopathologist, and Dr. Mohammad Rakibul Hassan, a clinical oncologist. You are welcome, and thank you very much for joining us today in this webinar for us and for our students. Thank you very much. So with these few words, আমরা প্রথম সেগমেন্টে শুরু করছি with the polling. First polling will be moderated by Dr. Mohammad Saiful Islam. Saiful, please come to the screen and moderate the poll, please. So, okay, there were 12 questions. Our first question was GIST associated with mutation in tyrosine kinase, that is c-KIT or PDGFRA oncogene. The correct answer was true. So, we all know GIST associated with mutation in this tyrosine kinase, c-KIT or PDGFRA oncogene. So, about 99% student gave the correct answer. So, our next question was commonest site of GIST. I have given the option chronologically. The commonest site is stomach, definitely 84% student gave the correct answer. The next commonest site is the small intestine, then duodenum, rectum, esophagus, and lastly appendix. So here the stomach is most common site, and it is less likely to be malignant or metastasize. So the rare the site and the more potential of malignant GIST and metastasis. So among these all, the small intestine GIST is very aggressive, and it's carries a bad prognosis, and all the bad prognostic features goes for small intestinal GIST.
So our next question was true statement regarding yeast is more than 5 centimeter diameter, have metastatic potential, commonly metastasize to liver and peritoneum, rarely metastasize to the lymph node. And so here all the options are true. So the correct answer is all of the above. About 94% student gave the correct answer. So our next question was common immunohistochemistry done to confirm yeasts are all except CD14, CD117, CD34 and DOG1. So here the correct answer is CD117, CD34 and DOG1. CD14 is not the IHC to confirm yeast. So again, molecular genetic testing done for mutational analysis is KIT, PDGFRA, SDH, BRAF, NF1, all of the above. So all of the above is the correct answer. About 76% student gave the correct answer. You see, first the IHC we do to confirm the yeast, and for the mutational analysis we do the this KIT, PDGFRA, SDH, BRAF and NF1 genes to see any mutation in this, as because if there is any mutation among this gene, so we have to select the tyrosine kinase inhibitor according to the mutation of these genes. So it is very important to do the mutational analysis from the yeast specimen, tumor specimen. So our next question is endoscopic transmural biopsy would be favored over a percutaneous transperitoneal biopsy for yeast. That is a true statement. About 85% student gave the correct answer. We all know through percutaneous transperitoneal biopsy, there is always a chance of peritoneal metastasis. Yeast more than 10 centimeter is always carries a moderate to high risk. Sorry? No, bolo, continue bolo. So our next question was yeast more than 10 centimeter is always carries moderate to high risk. The correct answer is true. About 88% student gave the correct answer. The more than 10 centimeter yeast is never would be a low risk yeast. So more than 10 centimeter is always carries moderate to high risk. So our next question was what are the bad prognostic factors for yeast? The options were size, site, mitosis, tumor necrosis. So the correct options are size, site, mitosis. Tumor necrosis is not a bad prognostic factor. So here we all know the size, that is less than 2 centimeter is almost benign, 2 to 5 centimeter is moderate risk, and more than 10 centimeter is a high risk yeast. Site, we all know the stomach yeast tend to be less malignant than the small intestinal and other rare site yeast. And mitosis, it is a very potential indicator of prognosis, that is less than 5 per 50 high power field or more than 5 per high power field. So all first three are the bad prognostic factors for yeast, not the tumor necrosis. So our next question was correct statement regarding imaging of yeast. CECT is the primary modality of imaging. That is a true statement. PET scan helps to differentiate active, inactive, benign or malignant tissue. That is also a true statement. MRI can be done to delineate better delineation of liver metastasis. That is also a true statement. So the correct answer is all of the above. About 71% student gave the correct answer. So the next question is false statement regarding TKI. Common side effect of imatinib are fluid retention, diarrhea, nausea, fatigue, abdominal cramp, and rash. Imatinib should be stopped 2 weeks prior surgery. Other TKI, that is sunitinib, regorafenib, and others should be stopped at least 1 week prior surgery. Here, the false statement is number 2. Imatinib can be stopped just before surgery. It should not be stopped. No need to stop 2 weeks prior surgery. So it is a false statement. Imatinib can be stopped just before surgery, but the other TKI that must be stopped 1 week prior surgery. And these are very common. We tend to encounter these side effects patient when comes with imatinib therapy. There is edema or diarrhea
or fatigue, abdominal cramp. These are the most common side effects of imatinib. So our next question was true statement regarding surgical management of GIST. Surgery is the primary treatment if easily resectable. That is a true statement. Avoid tumor rupture, laceration, spillage, or piecemeal resection. Actually, this is true for all tumor, all cancer, intra-abdominal cancer. Lymph node resection is not recommended. We know as the GIST is rarely metastasized to lymph node, so routine lymph node dissection is not recommended unless if there is a suspicious enlarged lymph node on CT scan, then we can remove only that lymph node. Otherwise, routine lymph node resection in case of GIST is not recommended at all. So here the correct statement is all of the above. About 91% student gave the correct answer. So our last question was false statement regarding management of GIST. Segmental or wedge resection is preferable over anatomic resection. That is a true statement. So I can explain this. You see, if there is a GIST in the pyloric part of the stomach or in the body of stomach, we don't need to do a subtotal or total gastrectomy. We can only wedge resection or excision with a negative margin can be done easily. So the less morbid surgery is always recommended. Aim is to achieve negative margin. That is also true. Large tumor require multivascular resection, may better treated with 3 to 6 months of imatinib. That is a true statement. Resection of advanced or metastatic GIST has role after initial tyrosine kinase therapy. If there is limited liver metastasis resectable or peritoneal metastasis that is resectable, then after initial TKI therapy, if there is significant response, then we can do metastatectomy always. So here the correct answer is none of the above. Actually, all these statements are true. Thank you, sir. Thank you, Dr. Saiful, for nicely moderating the poll. Almost covered the both basic and the clinical সবকিছু মিলিয়ে ট্রিটমেন্ট প্ল্যান মিলিয়ে কোশ্চেন করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড স্টুডেন্টদের পারফরমেন্স তো আমার কাছে দেখে খুব ভালোই লেগেছে, বেশ ভালো, জি স্যার, সবাই ভালো অ্যান্সার করছে, ভালো আনসার করেছে। এতটা সবকিছু মিলিয়ে 12 নম্বর কোশ্চেনের এটার ব্যাখ্যাটা একটু 12 নাম্বার কোশ্চেনের মানে এটা হচ্ছে একটা জিস্ট যদি বডি অফ দ্য স্টোমাকে থাকে সেক্ষেত্রে আমার এটার টোটাল গ্যাস্ট্রেক্টমি করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ওয়েজ রিসেকশন করি উইথ এ নেগেটিভ মার্জিন 1 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার হোয়াট এভার, মানে নেগেটিভ মার্জিন থাকলে আমার এটা ওয়েজ রিসেকশন করে আমি এটা ম্যানেজ করতে পারবো। মানে সেক্ষেত্রে আমার অ্যানাটমিক্যাল রিসেকশন মানে দ্যাট ইজ আইদার টোটাল অর সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার মলিকুলার জেনেটিক টেস্টিং সম্বন্ধে একটু যে একটু যদি বলতেন স্যার, এই 5 নাম্বার কোশ্চেনটা একটু। জি, আপনি কি কিন্তু জানতে চাচ্ছেন বলেন? মলিকিউলার জেনেটিক টেস্টিং দ্যাট ইজ মিউটেশন অ্যানালাইসিস, মানে জিস্ট যেই জিনটার জন্য যেই জিনের মিউটেশনের জন্য জিস্ট হয়ে থাকে, এখন সেইখানে কোন জিনটাতে মিউটেশন আছে আমার, কেআইটি, পিডিজিএফআরএ, এসডিএইচ, বিরাফ, এনএফ1। এখন যদি কেআইটি তে মিউটেশন থাকে তখন আমার থেরাপিটা মানে আমার টিকেআই কাজ করবে, ইমাটিনিব কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে। যদি আমার পিডিজিএফআরএ থাকে তখন আমার হয়তোবা ইমাটিনিব কাজ করবে না, তখন সুনিটিনিব দিতে হবে। তো এই জন্য আমার এই প্যানেলটা দেখা খুবই জরুরি যে আমার এখানে কোন জিনে মিউটেশন আছে। অথবা মানে আরো কতগুলা ইমাটিনিবের পরে যেই পরবর্তী ড্রাগস যেগুলো আছে সেগুলা কোনটা কাজ করবে করবে না সেটার জন্য আমার এই মিউটেশন অ্যানালাইসিসটা প্রয়োজন। থ্যাংক ইউ, ডক্টর সাইফুল। প্রফেসর মারুফ হোসেন স্যার, কমেন্ট অন দ্য কোশ্চেনস। কোশ্চেন তো সব সোজা হয়েছে। সোজা না, স্টুডেন্টরা খুব ভালো করেছে, এত মলিকুলার লেভেল আমরা জানি না স্যার। মানে কমন প্রশ্ন করছে, আর এই যে লম্বা করলে তো মানুষ বুঝবে। স্যার কি বললেন? জি স্যার, শুনছি স্যার, বলেন স্যার। হ্যাঁ, লম্বা করলে তো মানুষ বুঝে সব বেশি। হ্যাঁ হ্যাঁ, ওই যে অল অফ দ্য অ্যাবাভ থাকলে পরে একটা পারলে দুইটা পারলে পরে তো অল অফ দ্য অ্যাবাভ চলে যায় সবাই, জি সেদিক থেকে ইয়ে হয় নাই। আর এই লাস্টে 12 নম্বর প্রশ্নটা খুব ট্রিকি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, এটা একটু মানে খুব সাবধান ভাবে অ্যান্সার দিতে হবে। এগুলি প্রশ্ন না করা সবচেয়ে ভালো, আচ্ছা কারণ স্যার, পরীক্ষার হয়তো ছেলেরা টেনশনে থাকে, এগুলি
সরাসরি প্রশ্ন করাই ভালো, মানে নেগেটিভ প্রশ্ন করাটাই একটু ডিসকারেজ করা। Okay. ডাবল নেগেটিভ হলে পরে তখন একটু ঝামেলা। Sure. Thank you, sir. Thank you, sir. Professor Ibrahim. Thank you, Dr. Saiful, for conducting this poll. All the questions, I do agree with Professor Babu Hussain, all the questions are very, very interesting and pertinent questions. And I'm really amazed with the mode of answering. Exactly. All the students have answered the right questions. Personally, they're well prepared. And now they're really getting benefit from the session. Thank you. Okay, thank you. আর একটু কমেন্ট নিচে ডক্টর বাকি, উইল ইউ মেক এনি কমেন্ট? সাবসিকুয়েন্টলি তো তোমার থেকে অনেক কিছুই শুনবো আমরা প্যাথোলজির সময়, বাট এট দিস পয়েন্ট উইল ইউ মেক এনি কমেন্ট? আর শুনতে পাচ্ছি না একটু। সাইজ দেখি না, তো সাইজ কনসিডার করি না রিস্ক স্ট্র্যাটিফিকেশন অথবা তার প্রগনোসিসের ক্ষেত্রে। আমরা সাইজের সাথে মাইটোসিসটাও দেখি। তো ডক্টর সাইফুল যেটা বলেছেন যে লেস দেন 2 এটা কোনো সমস্যা নাই, কিন্তু 2 এর উপরে যখন হয় তখন আমাদের মাইটোসিসটাও একটু কনসিডার করতে হয় আর কি। অ্যালং উইথ দ্য সাইজ। হ্যাঁ, অ্যালং উইথ দ্য সাইজ। ওকে, থ্যাংক ইউ। আমরা সামনে মোস্ট সিগনিফিকেন্ট কোনটা যদি বলে তাহলে পরে সাইজটা ভালো। হ্যাঁ স্যার, 2 এর নিচে যদি হয় তাহলে গুড, তাহলে কোনো সমস্যা নেই। 2 সেন্টিমিটারের নিচে যদি হয়, 2 সেন্টিমিটার উপরে গেলে তখন স্যার আমাদের মাইটোসিস একটু দেখতে হয় আর কি। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আমাদের নেক্সট স্টেপ পার্টে যাই, কেস প্রেজেন্টেশন। কেস প্রেজেন্টেশন আমি চিন্তা করেছিলাম যে একটু ওভারভিউ হয়তো এই সম্পর্কে বলবো, বাট সাইফুল তার পোলিং এ সবকিছু কভার করে দিয়েছে। সো কেস প্রেজেন্টেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন আমরা যতটুকু বাকি আছে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো টুডেস প্রেজেন্টার ইজ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ. Abdullah, please come to the screen and present your case. Dr. Abdullah, can you hear me? Am I audible, sir? Yes, you're audible. I think this is your case. Yes, sir. Okay, please present your case. I am Dr. Abdullah, FCPS trainee colorectal surgery. Mrs. X, 50-year-old female, presented with complaints of occasional upper abdominal pain for 4 months, upper abdominal lump for 3 months. According to a statement of patient, her presenting symptoms started 4 months back with occasional dilating pain in the left hypochondriac region, mild in intensity, no radiation, no aggravating or relieving factors, which was associated with nausea and early satiety, which was increasing in intensity day by day. She noticed a non-tender lump in left hypochondriac region for 3 months, which was gradually increasing in size. She gave no history of jaundice, hematemesis, melena, fever, night sweats, loss of appetite, weight loss. She had no history of cough, hemoptysis, and bone pain. Her bowel and bladder habits were normal. She has visited to a local doctor and taken domperidone, paracetamol, and omeprazole irregularly, but no improvement. She is non-diabetic, normotensive. She has hypothyroidism for 1 year, for which she is taking levothyroxine 50 microgram once daily. Her last checkup was 5 months back. She is postmenopausal, para 2+0. She has history of lower segment cesarean sections twice. She is duly immunized. None of her family members are suffering from such kind of illness. She has no history of blood transfusion. She belongs to a middle-income family. She is non-smoker and does not chew betel nuts. She is neither anemic nor ecteric, well-nourished, BMI 22.8, ECOG performance status is 0. All accessible limb nodes, including left supraclavicular node, are not palpable. Her pulse 76 beats per minute, blood pressure 100/70 millimeter mercury, respiratory rate 15 breath per minute, temperature 99 degree Fahrenheit. Abdomen is distended over left hypochondrium. Left flank is full. Umbilicus is centrally placed inverted. There is a well-healed fenestrial scar and multiple stria in lower abdomen. No visible peristalsis or pulsation. Hernial orifices are intact. No tenderness is noted on superficial or deep palpation. There is a fairly large lump occupying left hypochondrium, partly to the epigastrium. Upper margin not palpable. Almost globular in shape, non-tender, smooth surface, well-defined margin, firm to hard in consistency, non-pulsatile, moves with respiration, mobile from side to side, but not in above downwards, less prominent in head-raising test and more prominent in knee elbow position,
Percussion note is dull over the lump. No organomegaly. Upper border of liver dullness is in right fifth intercostal space in mid-clavicular line. Shifting dullness is absent. Bowel sound is present. Rectal examination and other systemic examinations reveals no abnormalities. So my clinical diagnosis is intraabdominal lump, most likely due to gastric GIST, gastrointestinal stromal tumor. Thank you. Thank you, Dr. Abdullah, for presenting your case. So now we'll face the examiner or faculty. Professor Margushan, sir. History presentation. এটা তো প্রথমে দেখে তো মনে হচ্ছিল তো নিচের দিকে সোয়েলিং, লোয়ার অ্যাবডোমিনাল সোয়েলিং। আচ্ছা স্যার। নিচের দিকে হার্নিয়া আছে? হার্নিয়া নাই স্যার। এরকম উঁচু দেখাচ্ছে কেন? আপনি কি টেস্ট করছিলেন, লেগ রাইজিং টেস্ট বা হেড রাইজিং টেস্ট বা টেস্ট যেটাকে বলি আমরা? জি স্যার, করছি স্যার। তার রেজাল্ট কি? হেড রাইজিং টেস্টে স্যার লেস প্রমিনেন্ট হয়ে যায়। তখন আপনার লাম্পটা কিরকম হয়? স্যার লাম্পটা স্যার হেড রেজ করার পরে স্যার নরমালি আমি যেভাবে পালপেশনে স্যার প্রমিনেন্টলি পাচ্ছিলাম, হেড রেজ করার পরে স্যার ওটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছিল স্যার। এটা যে স্প্লিন না, সেটা বলেনটা কেন? স্যার এটা স্যার স্প্লিন না স্যার, কারণ হচ্ছে স্যার স্প্লিন হচ্ছে স্যার আরো ল্যাটারালি থাকবে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইনে স্যার, এবং এটা যখন অ্যানলার্জ হয় স্যার টুয়ার্ডস দ্য রাইট আইলিয়াক ফুসা হচ্ছে স্যার অ্যানলার্জ হয়, এবং ডিউরিং রেসপিরেশন স্যার এটা রাইট আইলিয়াক ফুসার দিকে স্যার মুভ করবে, এবং স্যার ইন কেস অফ স্প্লিন দ্য শেপ ইজ নট গ্লোবিউলার, দ্য শেপ ইজ কার্ভ শেপ। নোডুলার হবে না এটা লোবুলার বেশি হবে? জি স্যার। স্প্লিনটা কি লোবুলার হওয়ার কথা না এটা লোবুলার? স্প্লিন লোবিউলার হবে না স্যার, একটু কার্ভ হবে এবং স্প্লিনিক এজ থাকবে স্যার। নট এটা কেমন পাইছেন? সারফেসটা কেমন পাইছেন? এটা সারফেস স্যার স্মুথ সারফেস এন্ড ওয়েল ডিফাইন্ড মার্জিন। আপনি বললেন স্মুথ এন্ড গ্লোবুলার, তাহলে কি এটা সিস্টিক? নো স্যার, ফার্ম টু হার্ড ইন কনসিস্টেন্সি। সেটা বুঝলেন কেমনে যে এটা সলিড, নট কন্টেইনিং ওয়াটার বা ফ্লুইড? স্যার অন পালপেশন স্যার কনসিস্টেন্সি স্যার আমি কম্পেয়ার করছি স্যার। কনসিস্টেন্সি করছেন। একটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল সিস্ট আর ইন্ট্রাঅ্যাবডোমিনাল সলিড লেশন, এটা কি বাইরে থেকে ডিফারেন্সিয়েট করার কোনো উপায় আছে? স্যার এটা পালপেশনে স্যার মানে আমার কাছে ফার্ম টু হার্ট মনে হয়েছে স্যার, সিস্টিক মনে হয়নি স্যার। না, টেন্স সিস্ট তো হইতে পারে। জি স্যার। এটা কি অ্যাকিউট অ্যাবডোমিনাল কোনো হিস্ট্রি আছে? নো হিস্ট্রি স্যার। অ্যাকিউট অ্যাবডোমিনাল থাকলে কি হইতো? অ্যাকিউট অ্যাবডোমিনাল থাকলে আর 2 সপ্তাহ আগে তার অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন ছিল। জি স্যার। কি হতে পারতো এটা স্যার জিজ্ঞাসা করছেন? যদি এরকম একটা হিস্ট্রি থাকতো অ্যাকিউট অ্যাবডোমেন, তার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এরকম একটা তারপরে লাম্প অ্যাপিয়ার করলো, তাহলে স্যার এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস থেকে স্যার। ভালো করে চিন্তা করো, স্যার ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস গাইড দিয়ে দিয়েছেন অলরেডি তোমাকে। আর স্যার এটা স্যার প্যানক্রিয়াটাইটিস থেকে স্যার সিউডোসিস্ট হতে পারতো স্যার। প্যানক্রিয়াটাইটিস থেকে হতে পারতো, আর কি হতে পারতো? এটা ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিস থেকে সুডো প্যানক্রিয়াটিক সিস্ট হতে পারতো, আর কি হতে পারে? প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট অ্যাবডোমেন নাই, কিন্তু অ্যাকিউট অ্যাবডোমেনের মতো পেইন হয়েছিল, তারপরে একটা সোয়েলিং আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। স্যার যদি স্যার স্টোমাক বা স্টোমাকের ওখানে যদি স্যার কোনো পারফোরেশন থাকে স্যার, সেটা পরবর্তীতে সিল ডাউন হয়ে স্যার আস্তে আস্তে হিল হয় স্যার।
ওটা তো আর এদিকে আসবে না, ওটা রাইট সাইডে থাকার কথা। এরকম একটা ডিপ সিটেড সোয়েলিং আছে যেটা ব্যথা করছে, মাঝে মধ্যে এরকম হয়, তার ব্যথা হয়, ফুলে যায়, তারপরে আস্তে আস্তে কমে যায়। স্যার মেসেন্টারি সিস্ট হতে পারে স্যার, বা মেজেন্টারি ওখানে আপার অ্যাবডোমেনে মেজেন্টারি বললে পরে সবাই একটু মন খারাপ করবে, ভাবতো আমেরিকার মেজেন্টারি বলতে গেলে একটু কঠিন শব্দ। স্যার একটু উপরের থেকে শুরু হয়, তো এদিকে বেশি থাকে, আর যেহেতু ওয়েট বাড়ে এটা নিচের দিকে থাকে বেশি। স্যার রেট্রোপেরিটোনিয়াল কোনো স্ট্রাকচারে পানি জমতে পারে? জি স্যার। কোনটাতে কি হয় এটা? এত বড় সোয়েলিং হয় না, আর কম থাকে, তারপর আস্তে আস্তে কমে যায়। আরেকটু স্যার চিন্তা করো। স্যার এটা হাইড্রোনেফ্রোসিস হতে পারে স্যার। রাইট, কি বলে এটার নাম, ক্রাইসিসের নাম? Details crisis. Fine, good. রাইট, এটা রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেস না কেন, বা রেট্রোপেরিটোনিয়াল কোনো সিস্ট না কেন? রেট্রোপেরিটোনিয়াল এই কারণে না স্যার, এটা মুভস উইথ রেসপিরেশন, এবং স্যার এটা মোবাইল সাইড টু সাইড, এন্ড স্যার হেড রেজিং টেস্টে স্যার সরি স্যার এই দুইটার কারণে স্যার। রাইট, আর কিছু চিন্তা করতে পারেন? স্যার আমার মানে ইনিশিয়ালি স্যার আমার আরো কিছু স্যার ডিফারেন্সিয়াল ছিল, যেমন গ্যাস্ট্রিক লিম্ফোমা টা ডিফারেন্সিয়াল ছিল স্যার। দেন আর কি? গ্যাস্ট্রিক লিম্ফোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা কি এরকম হয়, লাম্প হিসেবে হয় নাকি ইন্টারস্টিশিয়াল হয়? জি স্যার। গ্যাস্ট্রিক লিম্ফোমা কি এরকম আলাদা মানে প্রলিফারেট লেশন হয়, না এই ইন্টারস্টিশিয়াল লেশন হয়? ইন্টারস্টিশিয়াল। হ্যাঁ, থিকনেসটা বাড়ে স্টোমাকের, জি স্যার। সেজন্য বোঝাও যায় না ওটা সহজে। জি স্যার। ওইটার ওটার অন্য কাউন্টার পার্ট কি আছে, কার্সিনোমা কি আছে যেটা ইন্টারস্টিশিয়াল, মনে আছে? লেদার বটল স্টোমাক কথা মনে আছে? সরি স্যার। লেদার বটল স্টোমাক একটা নাম আছে। লাইনাইটিস ফিল করা যায় না, It is সেগুলো the feel করা Rhinitis যায় না। plastica. হয় স্যার, লাইনাইটিস সেক্ষেত্রেও পাবো প্লাস্টিকা, স্যার। লাইনাইটিস প্লাস্টিকা সেগুলো ফিল করা যায় না, ইন্টারস্টিশিয়াল লেশন হলে সহজে ফিল করা যায় না, সেই জন্য লিম্ফোমা বললেন না, এক্সটার্নাল লিম্ফোমা হতে পারে, অন্য লিম্ফোমা হতে পারে, এখানে প্যালপেট করতে পারতেছেন, সেটা হতে পারে। আপনি কি টেস্টিস দেখছেন? স্যার এটা ফিমেল স্যার। ও ফিমেল পেশেন্ট, তাহলে তো ওভারি তো ঠিকই আছে তাহলে, তাই না? ওভারি দেখছেন না? স্যার ওভারি তো স্যার আমি পালপেট করতে পারবো না স্যার, নর্মাল ওভারি তো নরমালি পালপেবল পারবেন না, কিন্তু ওভারিয়ান ক্যান্সার কি ওখানে যেতে পারে? যেতে পারে স্যার। আপনি বললেন আপনি মেনোপজ হয়ে গেছে না? জি স্যার। যদি মেনোপজ না হইতো তাহলে কি পেতেন? মেনোপজ না হইলে স্যার ওভারিয়ান ম্যালিগনেন্সি যদি স্যার আমার প্রিয়াওটিক লিম্ফ নোডে যদি ওখানে যদি ক্যান্সার হলে কি কোনো সিমটম হয় কোথাও? আচ্ছা, আমরা ওদিকে ক্যান্সার আর হলে বেশি স্যার যাই না অযথা। যা যা বলছেন, যা যা বলছেন, আবার বলেন দেখি, প্রথম থেকে জিস্ট, তারপরে সুডোপ্যানক্রিয়াটিক সিস্ট বললেন, তারপরে আর কি ধরলাম? হাইড্রোনেফ্রোসিস বলছিলেন। হাইড্রোনেফ্রোসিস বলতে পারলাম, তারপরে রেট্রোপেরিটোনিয়াল টিউমার ধরলাম, আর মাঝামাঝি একটা কিছু আর না, আর কিছু নাই। কোলনিক কোনো লেশন হতে পারে? কোলোনিক লেশন হলে স্যার আমার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার থাকবে, আর স্যার ওটা মুভ উইথ রেসপিরেশন হবে না স্যার। রাইট, কোলনিক লেশন কিন্তু কোলনের বাইরে, কোলনিক জিস্ট হতে পারে না? কোলোনিক জিস্ট হতে পারে স্যার। ওটা কি 2 নম্বরে রাখবেন, না 3 নম্বরে রাখবেন, না 4 নম্বরে রাখবেন? স্যার যেহেতু স্যার আমার মানে অবস্ট্রাকশনের কোনো ফিচার নাই, প্লাস এভাবে ফ্রিলি মুভ করছে, যেটা আমার পার্টলি স্টোমাকের পরে এটা রাখবেন, না এটা একদম লিস্টে নিশ্চয় পিছন দিকে রাখবেন আরো? পিছন দিকে রাখবো স্যার। রাইট। থ্যাংক ইউ স্যার।
আমরা দেখি একটু ইয়ে থেকে নিই, প্রফেসর ইব্রাহিম। ঠিক আছে স্যার, তো খুবই মজার মজার প্রশ্ন করেছেন। তবে আমি স্যার প্রথম কোশ্চেনটাতে আমি আসতে চাচ্ছি আবার। স্যার ওকে জিজ্ঞেস করেছিলেন যে স্প্লিন না কেন, কিন্তু ওর আনসার গুলো আমি ঠিক দিতে পারছি না। তুমি কি একটু ভালো করে মডিফাই করে বলতে পারো why it is not আবার বলো, spleen? আবার বলো, why not spleen? Okay. Spleen is moved laterally in the anterior axillary line, and its shape is curved shape, and splenic notch is present. And splenic consistency is soft to firm in consistency, and it enlarges towards the right iliac fossa and move with respiration towards the right iliac fossa, and that's it, sir. তো এই কথাগুলো তখন তো শুনিনি আমি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে যে ডিরেকশন অফ দ্য এনলার্জমেন্ট দ্যাটস ইম্পর্টেন্ট, তাই না? তারপরে এন্ট্রোর এজটা কেমন হবে, শর্ট হবে, নচ থাকবে তাই। Perfect. তারপরে ফিঙ্গার ইনসাইনেশন টেস্ট করা যাবে না, রেসপিরেশন সাথে মুভমেন্ট তার হবে, তাই না? এবং এটা কিন্তু বায়োমেলিয়ান প্যালপেবল সাথে হওয়ার কথা না। They have mentioned that the lump is bimammalian palpable, এবং যে যে ছবিটা আমি দেখছি এখানে আঁকা আছে, এটা কোনোভাবে স্প্রিনের সাথে যায় না, তাই না? কাজে স্প্রিন যদি বলা হয় যে স্প্রিন না কেন, তাহলে এই কথাগুলো তো অবশ্যই বলতে হবে যে তার ডিরেকশন অফ দ্য এনলার্জমেন্ট, তারপরে সারফেস, তার এন্ট্রোরেজ, তার নচ, ফিঙ্গার ইনসাইনেশন, মুভমেন্ট উইথ দ্য রেসপিরেশন। এইগুলো যদি না বলি তাহলে কিন্তু আমি স্প্রিনকে এক্সক্লুড করতে পারবো না। আচ্ছা, আমি খুব মজার কিছু আনসার দেখলাম এখানে। একজন লিখেছে অ্যাওরটিক অ্যানিউরিজম। Why it isn't aortic aneurysm? এটা অ্যাওরটিক অ্যানিউরিজম না কেন? একজন লিখেছে, দেখলাম যে চ্যাট বক্সে লিখেছে অ্যাওরটিক অ্যানিউরিজম। মানে কেন নয়? Aortic aneurysm বলে স্যার আমি মানে এখানে পালসেশন পেতাম স্যার, পালসাটাইল হতো স্যার। কি ধরনের পালসেটাইল? স্যার এক্সপেন্সাইল বলে দিই, অ্যাওরটিক অ্যানিউরিজম লোকেশন এটা না, আর লোকেশন তো এটা না। ল্যাটিনে থাকে না, এটা মিড লাইনের কাছাকাছি থাকে। তখন জিহ্বার প্রস্থেয় অ্যাম্বুলেন্স পর্যন্ত এই পর্যন্ত থাকতে পারে, এটা নাম্বার ওয়ান। আর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার এক্সপেন্সাইল পালসেশন, নট দ্য ট্রান্সমিটেড পালসেশন। এক্সপেন্সাইল পালসেশন পাওয়া যাবে অ্যাওরটিক অ্যানিউরিজম। আচ্ছা, আরেকজন দেখলো লিখেছে অ্যাপেন্ডিকুলার লাম্প। Do you think that it could be a case of appendicular lump? How come? চ্যাট বক্সে একজন দেখলো লিখেছে অ্যাপেন্ডিকুলার লাম্প। তোমার কি মনে হয়, ক্যান ইট বি কেস অফ না স্যার, অ্যাপেন্ডিকুলার লাম্প? এখানে পেন্ডিকুলার লাম্প হওয়ার পসিবিলিটি নাই স্যার। নাই। Okay. And somebody said that it might be a case of hydronephrosis. So what are the points that it can stand to give the reason that it could be a case of left-sided hydronephrosis? There is no point favoring left-sided hydronephrosis. Why? Because the lesion is the mass is intraperitoneal, not retroperitoneal, and the mass is well surface and easily palpable, and consistency is firm to heart. That's why. Could you feel the left kidney? And it is not the region for the left kidney. Is it palatal? Palatable. Yes, sir. Is it palatal? Parietal কিনা? না স্যার, এটা প্যারাটাল না স্যার, কারণ হেড রেজিং টেস্টে স্যার প্যারাটাল হলে স্যার আরো মোড প্রমিনেন্ট হবে স্যার। না, আমার কোশ্চেন ছিল যে এটা প্যালেটেবল কিনা। প্যালেটেবল? Ballotable? No sir, this is not ballotable. So these are the points to mention if you want to exclude hydronephrosis, তাই না? বলতেন। আচ্ছা, তোমাকে স্যার জিজ্ঞেস করলেন এটা কোলোনিক লেশন না কেন। Are you really happy with your answer? Thank you, sir. Considering the scenario and the physical findings, the question is asked why it is not a colonic lesion. Are you happy with your own answer? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি বলো যে হ্যাপি কিনা। তুমি যে আনসার দিয়েছো, আর ইউ রিয়েলি হ্যাপি উইথ ইউর আনসার। স্যার বলেছেন যেটা কোলোনিক লেশন না কেন, কোলোনিক মাস না কেন হতে পারে না, ওখানে তো কোলন থাকে, ট্রান্স কোলন থাকে তো ওখানে। কোলোনিক লেশন হলে স্যার এটা তো ট্রান্সভার্স কোলোনিক লেশন হবে স্যার, যেটাতে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার থাকবে, আর স্যার এটা মুভ উইথ রেসপিরেশন হবে না স্যার। আচ্ছা, আর কিছু? স্যার জিআই সিমটমস গুলো প্রমিনেন্ট হবে। আর স্যার এটা যে সাইড টু সাইড মুভমেন্ট যেটা স্যার ওটা হতো না স্যার। কেন ট্রাভার্স কোলনে তো একটু স্যার মুভমেন্ট হতেই পারে।
স্যার তার সিমটমস ছিল কোনো কোলনিক সিমটম ছিল? কোলনিক সিমটমস ছিল না স্যার। 4 মাসের মধ্যে এত বড় একটা লাম্প হয়েছে, কুড বি কোলনিক ম্যাস? না স্যার। এগুলো তো আমাদের আনসার হবে, পয়েন্টস গুলো হবে। যখন ডিপেন্ড করতে হবে আমাকে, তখন এই সমস্ত পয়েন্টস গুলো আমাকে মনে রাখতে হবে। সিমটমস, ডিউরেশন, দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য লাম্প এন্ড লাম্পের নেচার, এইগুলো যদি আমি না বলি তাহলে তো আমি ডিফাইন করতে পারবো না। আচ্ছা, হোয়াই ইট ইজ লেফট লোব অফ দ্য লিভার, যে জায়গায় দেখা যাচ্ছে এটা এনলার্জ লেফট লোব অফ দ্য লিভার না কেন? স্যার লেফট লোব অফ দ্য লিভার স্যার, আমার স্যার ক্লিনিক্যাল অন্য পয়েন্ট গুলো নাই স্যার, যেমন জন্ডিস নাই। তারপর স্যার আমি লিভারটা স্যার পালপেট করার চেষ্টা করছি স্যার, নন পালপেবল ছিল। না তা না, এই লাম্পটাকে এক্সামিন করতে যেয়ে আমি এমন কিছু ফাইন্ডিংস কি পেয়েছি যা ইন্ডিকেট করে ইট কুড বি এনলার্জড লেফট লোব অফ দ্য লিভার। স্যার যেটা স্যার মানে অলরেডি ইউ হ্যাভ ডিসক্রাইবড দ্য লাম্প, ইউ অলরেডি হ্যাভ ডিসক্রাইবড দ্য লাম্প। আমি শুধু পয়েন্টগুলো শুনতে চাচ্ছি যে তুমি যে ডিসক্রিপশন দিয়েছো এর ভিতরেই আমার আনসারটা আছে যে না, এটা লেফট অফ দ্য লিভার না। ওই পয়েন্টগুলো বললে তো হয়ে গেল। স্যার এটা স্যার নন টেন্ডার ছিল স্যার, এবং স্যার এটা সাইড টু সাইড মুভমেন্ট ছিল স্যার। যদি লিভার লেশন হতো স্যার, এটা টেন্ডারনেস থাকতো স্যার, দেন এটা এটা মুভ করা যেত। গ্লোবুলার, তাই না? গ্লোবুলার, ঠিক কিনা? Globular. It was জি স্যার, globular. Could you reach the upper limit of the lesion? নো স্যার। লাম্পের আপার লিমিট রিচ করা গেছে? আচ্ছা, যায়নি স্যার। এটা কি রেসপিরেশন মুভ করে? করে স্যার। মুভ করে তো? জি স্যার, মুভ করে স্যার। করে। তাহলে আমি যদি বলি লেফট অফ দ্য লিভার, এনলার্জ লেফট অফ দ্য লিভার, এই এনলার্জ লেফট অফ দ্য লিভার জন্ডিস থাকবে এমন কোনো কথা নেই, জি স্যার। তাই না? আচ্ছা, এনিওয়ে, জি স্যার। কুড বি কেস অফ ওমেটাল সিস্ট, এটা ওমেটাল সিস্ট হতে পারে? স্যার কোয়েশ্চনটা আবার স্যার। ওমেটাল সিস্ট হতে পারে? ওমেন্টাল সিস্ট, জি স্যার, ওমেন্টাল সিস্ট হতে পারে স্যার। So what are the points in favor of omental cyst? কনসিস্টেন্সি এন্ড এই পেট ভরে খাইলে পরে কি এটি নিচের দিকে নামে নাকি? মোবিলিটি কেমন? মোবাইল স্যার, মোবাইল নট অ্যাবভ ডাউনওয়ার্ডস, ওটাতে একটু লিমিটেড আছে স্যার, সাইড টু সাইড মুভমেন্টটা ভালো স্যার। খাওয়ার পরে কি হয় খাওয়ার পরে স্যার মানে জিজ্ঞাসা করছিলেন? না স্যার। ওকে, ওমেটাল সিস্ট এটা ফ্রিলি মোবাইল হতো, এটা কেমন ফ্রিলি মোবাইল হতো, স্মুথ হতো, এটা কেমন নন টেন্ডার হতো, এর আর কিছু ফিচার পাওয়া যায় না। এনিওয়ে, এটা ওমেটাল সিস্ট বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমরা আগাতে পারি। ভ্যারি করতো, একবার এই জায়গায় একবার এই জায়গায় পজিশনটা খুব ভ্যারি করতো মেন্টাল সিস্টেম। স্যার লেফট লোব অফ লিভার না কেন, কথাটা বুঝতে পারিনি স্যার। এনলার্জ লেফট অফ দ্য লিভার না, এটা তো ওর আনসার মধ্যে আছে। তুমি একটু আমাকে আমাদের লাম্পটা আবার একটু ডিসক্রাইব শোনাও তো, তাহলে বুঝবে why it is not the enlarged level of the liver. আব্দুল্লাহ, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। জাস্ট তুমি লাম্পটার ফিচারটা বলো, তাহলে ও বুঝে যাবে why it is not the left lobe of the liver. ওর ডিসক্রিপশন আছে, এটা দেখে যাবে। There is a fairly large lump over the left hypochondriac region, partly to the epigastrium, which is a smooth surface, well demarcated margin. Upper limit is not palpable and moves with respiration, non-pulsatile, non-tender, and firm to heart inconsistency, and move side to side, not above downwards. Move side to side, not above downwards. The left lobe of the liver যদি কোন রিলেশন যদি হয়, ওটা কি সাইড টু সাইড মুভ করবে? ওটা রেসপিরেশন তো মুভ করবে, এক্সপ্রেশন যখন হবে তখন মুভ ডাউনওয়ার্ডস হবে, কিন্তু সাইড টু সাইড তো মুভমেন্টটা হবে না, এটা তাই না? Number one. And number 2 point, you already have mentioned that it is not conflict with the enlarged liver. লিভার হলে পর তো এটা কনফ্লিক্ট হওয়ার কথা, এটা কিছু অংশ পাওয়ার কথা আমাদের, এখানে তা পাওয়া যায়নি। আর ও যেভাবে ছবিটা গেছে, এই ছবি দেখে মনে হয় না ইট ইজ লেফট লোব অফ দ্য লিভার, যেভাবে শুধু শুধু লাম্প এরকমই হয়ে থাকে। তো দ্য মার্কিং হ্যাভ মেড অন দ্য লাম্প, আই থিঙ্ক ইট ইজ দিস শেপ, তাই তো? এই শেপ যদি হয়ে থাকে, মোর লাইকলি ইট ইজ নট দ্য এনলার্জড লেফট লোব অফ দ্য লিভার।
তারপর এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, যে বলা যাবে না যে না, তা কিন্তু বলা যাবে না। আমাদের কিছু পয়েন্টস দিয়ে বলতে পারি যে না, এটা হওয়ার পসিবিলিটি খুব কম। ঠিক আছে, আগে আমরা ওকে, থ্যাংক ইউ। স্যার ওমেন্টাল সিস্ট খাবার পরে পজিশনটা স্যার কোথায় হবে স্যার, ওমেন্টাল সিস্ট হলে? ওমেন্টাল সিস্ট এমন একটা মজার জিনিস, এটা ফ্রিলি মোবাইল থাকে, লাইক ওভারেন সিস্ট। ওভারেন সিস্ট যখন ফ্রিলি মোবাইল থাকে, সারা পেটে ঘুরে বেড়ায়, ওমেন্টাল সিস্ট সারা পেটে ঘুরে বেড়াবে। এটা ফ্রিলি মোবাইল, ইউজুয়ালি নন টেন্ডার, একদম চেষ্টা অনেকটা মেস্ট্রুয়াল সিস্টেমের মধ্যে, কিন্তু মেস্ট্রুয়াল সিস্ট যেমন একটা পেরিয়াম্বলিক, ইউজুয়ালি পেরিয়াম্বলিক রিজনে থাকে এবং এটা অ্যাক্রস দ্য রুট অফ দ্য বেস্ট মুভ করে। ওমেন্টাল সিস্ট কিন্তু অলমোস্ট ফ্রিলি মোবাইল। ওকে ওকে, আর কোনো ফ্যাকাল্টি কোনো কোশ্চেন করবে টু আব্দুল্লাহ? না হলে আমরা নেক্সট সেগমেন্টে যাই, ওর অ্যাপ্রোচটা কি করবে, হোয়াট উইল ডু। আব্দুল্লাহ? Sir, I will do some routine investigation and some investigation for the diagnosis. First, I will do routine investigation, complete blood count, serum creatinine, then serum electrolyte and chest X-ray. And as the patient has hypothyroidism, I will assess the hypothyroidism by serum TSH, T3, T4, and I will also do a ultrasonography of whole abdomen. ওকে, প্রফেসর ইব্রাহিম, একটা কমেন্ট চাচ্ছি। গত ক্লাসে আমাদের যে ইন্টারভিউনার নাম ছিল, ওখানে একটা ইয়ার ছিল যে ইজ ইট এ বেসলাইন ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য অ্যাবডোমেন ফ্রম স্টুডেন্ট সাইড থেকে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? কারণ তো ট্রুলি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই ধরনের একটা লাম্প আসলে তার বেসলাইন কতগুলো ইনভেস্টিগেশন, যেগুলো আব্দুল্লাহ বলল, এর সঙ্গে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম লিখে দিই ইউজুয়ালি। হোয়াট ডু থিঙ্ক? এটা যদি স্টুডেন্টরা পরীক্ষাতে বলে যে আল্ট্রাসোনোগ্রাম ইজ এ বেসলাইন ইনভেস্টিগেশনস, ইব্রাহিম শুনতে পাচ্ছ আমাকে? ওকে, শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। সো দিস আর দ্য মানে ইনভেস্টিগেশন। পরে আসলে আমরা একটা ওপিনিয়ন চাইবো। সারুজ্জামান গত ক্লাসে বললেন যে আল্ট্রাসাউন্ড বলা যাবে ডেফিনেটলি। সো দিস আর দ্য ইনভেস্টিগেশনস। আব্দুল্লাহ, এনি অ্যাবনরমালিটিস? It seems normal. It seems normal. I want to assess hypothyroidism now. Status of the thyroid. এখানে আসলে আসেনি, বাট আমি তোমাকে রিপোর্টটা বলেছি, রিপোর্ট ইজ নরমাল, পেশেন্ট ইজ ইউথাইরয়েডিস্টিক। ওকে, Then I will go for diagnosis. First, I will do a ultrasonography to assess the mass. Ultrasonography of whole abdomen. ওকে, এখানে কোনো কোশ্চেন আছে? মারগুপ স্যার, এনি কোশ্চেন? No. Okay then. Ultrasonogram. So this is your ultrasonogram report. There is a large complex mass occupying left hypochondrium and part of the epigastric region, measuring about 12 into 11 into 10 centimeters, shows multiple foci of calcification, no other abnormality in the abdomen. Impression, large retroperitoneal mass in left hypochondrium, otherwise normal findings. এটা কি তোমার ক্লিনিক্যাল ফাইন্ডিং এর সঙ্গে কনকর্ডেন্ট? No, this is not concordant with my clinical findings. Then I will progress further. As patient has some GI discomfort, so I will go for an upper GI endoscopy and subsequently as contrast enhanced CT scan of whole abdomen. এর কথা বলছে, কি বলে এটার নাম, ক্যালসিফিকেশন কথা বলছে, এটা কি নরমাল? জিস্টে কি হয় নাকি হয় না? স্যার ক্যালসিফিকেশন হতে পারে স্যার, হতে পারে। আর যদি লিম্ফোমা হয় তাহলে কি ক্যালসিফিকেশন হতে পারে? লিম্ফোমাতে স্যার ইউজুয়ালি ক্যালসিফিকেশন হবে না স্যার। রেট্রোপেরিটোনিয়াল যদি হয়, এটা যদি রেট্রোপেরিটোনিয়াল হয়ে থাকে তাহলে এটা ওখানে আর জিস্ট হবে, ওখানে আর জিস্ট নাই, তাহলে ওখানে কি হবে? ধরে নিলে রেট্রোপেরিটোনিয়াল ঠিক আছে ওদেরটা, কিন্তু ক্যালসিফিকেশন আছে, তাহলে কি হতে পারে? রেট্রোপেরিটোনিয়াল স্যার আমার বিনাইন লাইপোমা আছে, সার্কোমা আছে, রেবডোমাইন সার্কোমা, ফাইব্রোসার্কোমা। ওইগুলির কি ক্লাসিফিকেশন হয় খুব?
অ্যাড্রেনাল গ্ল্যান্ড স্যার, বুঝে হয় না স্যার। ক্যালসিফাইড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ক্যালসিফিকেশন থাকলে অ্যাড্রিনাল হওয়ার সম্ভাবনা বেশি, এটা বোধহয় ঠিকই আছে। অন্যগুলিতে ক্যালসিফিকেশন এত বেশি হয় না, আমি ঠিক জানি না, ওটা কিন্তু ওই যে আমাদের হিস্টোপ্যাথোলজিতে যে আছে তাকে জিজ্ঞাসা করেন। তো এটা ধরে নিলাম রেট্রোপেরিটোনিয়াল, তাহলে ক্যালসিফিকেশন যেটা বলছে এটা তাহলে কি হতে পারে আমরা এখানে একটু দেখে নেই আগে। ডক্টর বাকি, স্যার হ্যাঁ এনি কমেন্ট? স্যার ক্লাসিফিকেশন কিন্তু জিস্টে আমরা পাই, মানে জিস্টেই পাই। আর স্যার যেটা বলেছেন লিফোমাতে ইউজুয়ালি আমি দেখি নাই ক্লাসিফিকেশন। আর লিওমায়োমা যদি হয় তাহলে হতে পারে, লিওমায়োমা যদি হয়। সোয়ানোমাতে ক্লাসিফিকেশন ইউজুয়ালি হয় না, মানে এগুলো হলো আমাদের হিস্টোলজিক্যাল ডিফারেন্সিয়াল। যেমন আমাদের হিস্টোলজিক্যাল ডিফারেন্সিয়ালে আবার সিস্ট আসবে না, যেটা কিনা আপনারা মানে আমরা এখন ডিসকাস করেছি। এটা আমার জন্য একটা আপনি কি ভালো তাহলে লার্নিং এটাকে হয়েছে। প্রথমে অ্যাড্রেনাল চিন্তা করবেন? স্যার আমরা যখন মানে আমরা তো আসলে যখন হিস্টোপ্যাথোলজিতে স্পেন্ডেল সেল দেখবো, তখন আমরা স্পেন্ডেল সেল ওরিয়েন্টেড ডিফারেন্সিয়াল আমাদের কাছে চলে আসবে। তার মধ্যে সোয়ানোমা আসে, লিওমায়োমা আসে, লিম্ফোমা কিন্তু স্যার খুব আনলাইকলি, তখন আমরা লিম্ফোমা চিন্তা করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আবার ওকে ওকে তারপরে একটা ধরতে বলে। পরেরটা স্যার, ওকে। স্যার লাইপোসার্কোমাতে কি ক্লাসিফিকেশন হতে পারে? জি জি, লাইপোসার্কোমাতে হতে পারে। ম্যালিগন্যান্ট নেশনে সাধারণত যখন টিউমার সেলগুলা ডেড হয়ে যায়, নেক্রোটিক হয়ে যায়, নেক্রোটিকটা অনেকদিন থাকলে কিন্তু ক্লাসিফিকেশন হয়, ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। এটা আমরা মনে হয় আন্ডারগ্রাজুয়েটে পড়েছি। ওকে আব্দুল্লাহ, ইওর যেটা বলেছিল যে এর সঙ্গে একটা তুমি আপার জিআই করবে, আপার জিআই endoscopy report is normal, at the same time patient একটা colonoscopy করা ছিল, that report is also NAD, nothing abnormality detected, and your next investigation is বললে CCT, এই তো? স্যার ওকে, this is your CCT. স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। স্যার সেটা হচ্ছে মানে ক্লিনিক্যালি স্যার আমার একটা লাম্প এত বড় পালপেবল স্যার, তো আমি সেক্ষেত্রে স্যার আলট্রাসোনোগ্রাফি না করে যদি সরাসরি সিটি স্ক্যান করি অসুবিধা কি হবে? আলট্রাসোনো ক্লিনিক্যালি স্যার এত বড় একটা লাম্প পালপেবল, আলট্রাসোনোগ্রাফি করে আমাকে অ্যাডেড কি বেনিফিট দিবে স্যার? আমি যদি সরাসরি সিটি করি অসুবিধা কি স্যার? আলট্রাসোনোগ্রাম একটা প্রবল গাইড দিবে, কিন্তু আমার মনে হয় যে একটা ইটস ইনভেস্টিগেশন ওয়াইজ, দো ইটস অপারেটর ডিপেন্ডেন্ট, ইটস ডিপেন্ডস, আবার আমাদেরকে ইকুয়ালি মানে কনফিউজও করতে পারে, দ্যাটস ট্রু। বাট আলট্রাসোনোগ্রাম আই থিঙ্ক মানে একটা বেসলাইন ইনভেস্টিগেশনের মতোই এটা, যে আমাদের টিস্যু কোন জায়গায় কোন লোকেশনে, এবং সেটা হয়তো ইনফ্লুয়েন্সও করতে পারে ফর ফার্দার ইমেজিং টেকনিক্স বা ইমেজিং এ নিয়ে। বাট অ্যাটলিস্ট প্রথমে available all of the country. আর ইভেন এটা কি সলিড অর টেন্সলি সিস্টিক, সেটাও তো আমাদের একটা মানে ইনিশিয়াল একটা জিনিস কিন্তু আমরা আলট্রাসোনোগ্রামে পেয়ে যাচ্ছি ধারণা। এখন আর ফ্যাকাল্টি যারা আছেন ওনাদের ওপিনিয়ন কি? all over the country স্যার এটা available, এটা একটা কারণ হতে পারে। না অ্যাভেলেবল স্যার ঠিক আছে, কিন্তু মানে আমার তো আলটিমেটলি সিটি স্ক্যান করতে হচ্ছে, আপনার এত বড় লাম্প তো স্যার আলট্রাসোনোগ্রাফি দিয়ে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিব না। তাহলে স্যার আমি মানে ক্লিনিক্যালি যেখানে আমার পালপেবলই লাম্প, তাহলে আমি কেন আলট্রাসোনোগ্রাফি আগে করব সিটি না করে? স্যার আমি একটু বলবো এখানে স্যার। আমি স্যার আসসালামু আলাইকুম, আমি মাসুদ বলছি স্যার। এখানে এটা হলো একটা ট্রিকি কোয়েশ্চেন সাইফুল যেটা জিজ্ঞেস করছে, এই যে ম্যাটার ইন দ্য এক্সাম, আমাদের এক্সামিনাররা পরীক্ষায় কি বলবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আর কি। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি আমাদেরকে এটা সিটি করতেই হবে। এখন কথা হচ্ছে যে আমাদের এক্সামিনারের অ্যাটিটিউডের উপর নির্ভর করবে। এখন থেকে হয়তো 5 বছর পরে বা 7 বছর পরে হয়তো এখানে আলট্রাসোনোগ্রাফি আর হয়তো অ্যাকসেপ্ট করবেন না, সরাসরি সিটি স্ক্যান বলতে হবে। বাট স্টিল নাও দোজ হু আর এক্সামিনিং and those who are examiners, some of them will prefer ultrasonography first rather than CT. স্যার ধরে যে আমাদের শহীদ যুক্তি দিলেন যে ইজি লেভেল সব জায়গায় পাওয়া যায়, কম খরচ, এই সমস্ত কথাবার্তা যুক্তিগুলো আমাদের স্যাররা এখনো পছন্দ করেন। বাট আলটিমেটলি আমাদের সিটি স্যার এটা সিদ্ধান্ত হবে না। সুতরাং আমরা আলট্রাসোনোগ্রাফি করলে ওই গ্রাউন্ডে বলতে পারি আলটিমেটলি আমাদের সিটি লাগবে, 5 দশক পর আলট্রাসোনোগ্রাফি আর থাকবে না, সিটি বলতে হবে। থ্যাংক ইউ, আই থিঙ্ক সো। স্যার কি বলেন মাহবুব স্যার?
এটা তো অবশ্য সময় চেঞ্জ হবে। এখন এই যে প্রশ্নটা প্রথমে করছিলেন যে whether we should include ultrasonography as a routine investigation, রাইট স্যার। এটাতে রুটিন ইনভেস্টিগেশন অনেকগুলি করছি, আর কোনোটাতে কোনো ক্লু দেয় নাই, তাই না? কিন্তু Right. আমরা তো করছি স্ট্যাটাস দেখার জন্য, অ্যাবডোমিনাল স্ট্যাটাসটা দেখার জন্য কিন্তু আলট্রাসোনোগ্রাফি ইজ গুড ইয়ে। ওই যে কোথাও কোনো ফ্লুইড জমছে কিনা, ছোটখাটো ইয়ে আছে কিনা, সেগুলো কিন্তু অনেক কিছু হয়তো মিস করবে ইয়েতে, সেজন্য ওটা করার দরকার আছে। আর যেগুলি আমরা এখন চিন্তা করতেছি না, হয়তো তার গলস্টোন আছে একই সঙ্গে, হ্যাঁ, ওটা চট করে হয়তো চোখে ইয়েতে পড়তে পড়বে, তখন আমাদের তো মেবি ফোকাস থাকবে ইয়ের জন্য। সেজন্য রুটিন যেটা করা হয় সেটা করতে হবে। আলট্রাসোনোগ্রাফি 5 বছর পরে আরো ইমপ্রুভ করবে, কারণ আলট্রাসোনোগ্রাফি তো ইমপ্রুভ করতেছে, আরো ইমপ্রুভ করবে, রাইট। তাই না? সোনোলজি ইমপ্রুভ করতেছে, এটাও ইমপ্রুভ করতেছে, তার চেয়ে বেশি পাল্লা দিয়ে এমআরআই ইমপ্রুভ করতেছে। এখন এমআরআই এর সঙ্গে অন্যটা ইয়ে করে যে এখন যে ফিউশন গুলি হচ্ছে, তাহলে আমরা তো স্টার্ট করে ওখানে যেতে পারি না। একটা হচ্ছে ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে, আমাদের নিজেদের বোঝার ব্যাপার আছে। সেজন্য প্রাথমিকভাবে ওইটা করার দরকার আছে। এটাকে আর অযথা ইয়ে করার দরকার নেই। তবে হ্যাঁ, ইট ইজ এ ভ্যালিড কোশ্চেন যে এটা না করে এটা একবারে করে ফেলি, আমার আগে ডায়াগনোসিস করার দরকার, তারপরে বাকি কাজ করব। মোস্ট অফ দ্য গাইডলাইন কিন্তু সেটাই বলে স্যার, হ্যাঁ, শর্ট সেটা। সিটি কিন্তু স্ক্যান। এখন দেখেন, আপনি যদি সিটি করতে যান, তার আগে তো আপনার দেখতে হবে তার রেনাল ফাংশন ঠিক আছে কিনা, তার কোনো ইনফ্লামেটরি কোনো ইয়ে আছে কিনা, কোথাও ইনফেকশন আছে কিনা। তাহলে আমাদের ওই যে রুটিন ইয়েটা টেস্টটা ওটা দরকার আছে। ওগুলো ম্যান্ডেটরি স্যার। ওগুলি সাপোর্ট দিবে যে আপনি ইউ আর গোয়িং টু দ্য হায়ার ইয়ে। এখন এটা তো কতগুলি ক্ষেত্রে তো আমাদের সবকিছু ইয়ে করে দিতে হয়, যে একটা 6 বছর 7 বছরের মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করে, কারণ সে ভালো গিটার বাজায়, সে ভালো অঙ্ক করতে পারে। এরকম এই নজির বাংলাদেশে পৃথিবীতে বহু জায়গায় আছে এখনো, যে দে আর এক্সট্রা জিনিয়াস, কিন্তু দ্যাট ইজ নট দ্য ইউজুয়াল পাথ। Okay, thank you, sir. So, Abdullah, read it. Contrast enhanced CT scan transverse section shows large lobulated left hypochondriac mass 12 into 10 into 9 cm, feature suggestive of exophytic gastric cyst. এটা আমাদের ভিডিওটা থাকলে ওটা ভালো দেখানো যেত, ওটা নেই, বাট সামনের সাবসিকুয়েন্ট কেসগুলোতে আমরা ওগুলোকে রাখার চেষ্টা করব। যিনি পাঠিয়েছেন এটা আমাদেরকে, এটা ভিডিওটা ছিল না। সো ইটস অ্যান এক্সোফাইটিক গ্যাস্ট্রিক জিস্ট। তো এক্সোফাইটিক গ্যাস্ট্রিক জিস্ট গ্যাস্ট্রিক জিস্ট কয় ধরনের হয়? Gastric cyst usually subserosal or submucosal and rarely intraluminal. Commonly subserosal and submucosal. স্যার আমি একটু স্টুডেন্টদের জন্য, ফর দ্য স্টুডেন্ট, একটু বেসিক কয়েকটা জিনিস ওদের একটু দেখাই। আমি একটু কালেক্ট করেছিলাম, সেটা হচ্ছে যে সিটি ফাইন্ডিং অফ দ্য গ্যাস্ট্রিক জিস্ট, এটা আমাদের একটু জানা থাকা দরকার। এটা হচ্ছে যেমন ইন্ট্রালুমিনাল, এখানে আমরা অ্যারো দিয়ে দেখতে পাচ্ছি যে স্টমাকের মধ্যে জিস্টটা হচ্ছে ইন্ট্রালুমিনাল ভ্যারাইটিটা। অ্যান্ড সেকেন্ড ভ্যারাইটি আমরা যেটা বলছি ইটস এন এক্সোফাইটিক। ইউ সি যে এখানে যে স্টমাক যেটা আছে স্টমাকের ওয়ালের বাইরে, বাট প্রথমটা ছিল স্টমাকের ওয়ালের ভিতরে, দিস ইজ দ্য ইন্ট্রালুমিনাল, দিস ইজ দ্য এক্সোফাইটিক। দিস ইজ দ্য, আমরা দুইটা দেখে একটু ডিফারেন্সিয়েট করতে পারছি। অ্যান্ড থার্ডটা আমরা এক্সোফাইটিক উইথ ক্যালসিফিকেশন। একটা কোশ্চেন আসছিল যে ক্যালসিফিকেশন হয় কিনা। ক্যালসিফিকেশন হয়, ইটস নট আনকমন ইন কেস অফ দ্য জিস্ট। দেখা যায় যে কিছু কিছু লিশন স্টমাকের বাইরে আছে অ্যালং উইথ দ্য ক্যালসিফিকেশন। সো দিস আর দ্য ইউজুয়ালি এ 3 সিটি স্ক্যান ফাইন্ডিং অফ এ জিস্ট পেশেন্ট। এবং আমরা যখন ক্লিনিক্যালি পেশেন্টটাকে ইভালুয়েট করছিলাম অ্যাবাউট দ্য এক্সক্লুডিং দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যান্ড দ্য আদার থিংস, এখন আরেকটা সিটি স্ক্যান দিয়ে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা দেখলে আমাদের মনে হয় যে আমাদের সামনে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ইট ইজ দ্য জিস্ট। টিপিক্যালি জিস্টের একটা সিটি স্ক্যান, দিস ইজ দ্য স্টমাক এন্ড দ্য ম্যাস, এবং অ্যাটাচড উইথ দ্য স্টমাক, দেন এক্সোফাইটিক ইন নেচার। জিস্টের ইয়েটা আমরা এভাবেই দেখি। বাট এই ধরনের সিটি স্ক্যান আমাদের কিন্তু আরো প্যাথোলজি থেকে আসতে পারে অ্যাপার্ট ফ্রম জিস্ট, লাইক সিটি মে মিমিক এ ডাইভার্স গ্রুপ অফ দ্য টিউমার, লাইক এ লাইপোসার্কোমা। আমরা যেটা বলছিলাম, দেখা যাচ্ছে একটা ম্যাস, ইট ইজ অ্যাটাচড উইথ দ্য স্টমাক, স্টমাক লুমেনের সঙ্গে এটা লেগে আছে।
so that also looks like a gist. And second thing হতে পারে যে প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি একটু বড় হয় সাইজে, that cancer may invade into the stomach and that mimic like a gist. And finally, যে very bulky adenocarcinoma of the stomach, যেটাও সিমুলেট করতে পারে একটা লাইক এ জিস্ট ম্যাসের সঙ্গে। সো এই ধরনের যে আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি যে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আসতে পারে। তাহলে এটা একটা প্যানক্রিয়াটিক থেকেও আসতে পারে, এটা একটা মানে লাইপোসার্কোমা বা আদার ফাইব্রোসার্কোমা রেটিকুলার টিউমার থেকে যদি বড় হয়ে স্টমাকে ইনভেড করে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের একটা ফাইন্ডিং পেতে পারি। সো however, নেক্সট আমরা যাই আব্দুল্লাহ, আমরা নেক্সট মানে হোয়াট উড বি ইউর নেক্সট investigations? If endoscopic ultrasound is available, so I want to go for intramural or transmural biopsy from the lesion by endoscopic ultrasound. That is not available, but why you want to do it? Prefer? If I have two options, one is image guided or CT guided transperitoneal biopsy, another one is ultrasonography endoscopy guided biopsy. In case of CT guided biopsy, there is more chance of spillage and settling of malignant cell in the peritoneal cavity, and second one is there is more chance of hemorrhage into the gist. So that's why to prevent this condition, I want to do ultrasonographic evaluation and biopsy. Okay, that is not মানে available এই পেশেন্টের ক্ষেত্রে করা হয় না, যিনি সার্জন পাঠিয়েছেন। সো যেটা করা হয়েছে যে এটা একটা গাইডেড কোর কাট বায়োপসি নেওয়া হয়েছে, and the report is the features are consistent with the gastrointestinal stromal tumor gist high grade. But এখানে ফার্দার রিপোর্টটা আর আমাদের হাতে নাই। তো হাই গ্রেড মিনস আমার মনে হয় এই রিপোর্টটা একটু ডক্টর নাজমুল বাকি একটু আমাদেরকে মানে বলতে পারবে যে ডিটেইলস রিপোর্টটা কি ধরনের হওয়া উচিত একটা কোর কাট বায়োপসিতে। ডক্টর বাকি। স্যার, হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করি যতটুকু কোর বায়োপসিতে স্যাম্পল এসেছে সেটার মধ্যে আমাদের মাইটোসিসটা একটু বলে দিলে ভালো হয় আর কি। তো মাইটোটিক কাউন্টটা, জি মাইটোটিক কাউন্টটা whether it is more than 5 or less than 5 per 50 power field অথবা 5 মিলিমিটার স্কয়ার, এটা ইকুইভ্যালেন্টই ধরা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 মিলিমিটার স্কয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 50 হাই পাওয়ার ফিল্ড। তো এইটা সেটা কাউন্ট করে। এই কাউন্টটা বেশি ছিল সেই কারণে তারা বলেছে হাই গ্রেডই। তো হ্যাঁ, সেই জন্য তারা হাই গ্রেড বলেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে দেন। আবার স্যার এখানে সাইজও তো কিন্তু রেডিওলজিতে বোঝা যাচ্ছে, যেহেতু এটা মোর দেন অনেক বড় সাইজ আসলে। তো সাইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, দুটো মিলেই হয়তো তারা ডিসিশন নিয়েছে যেটা হাই গ্রেড হবে। হাই গ্রেড, ওকে দেন, থ্যাংক ইউ। একটু কোশ্চেন ছিল স্যার বাকি স্যার, গ্রেডিং এর আরো আছে যেমন ভেরি লো, লো গ্রেড, ইন্টারমিডিয়েট এন্ড হাই গ্রেড স্যার। হ্যাঁ, যদি হাই গ্রেডই আছে কিন্তু তা না কিন্তু স্যার, তাই বলছিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার। এখানে আপনার ওই আমি বলেছি তো যে এখানে আসলে 2 সেন্টিমিটার থেকে শুরু করে 5 to 10 এটার একটা চার্ট আছে, যেটার সাথে আমাদের মাইটোটিক কাউন্টের একটা 2/2 টেবিল আছে আর কি। সো সেটা দেখে আমরা আসলে ডিসিশন নেই যে এটা কি আমরা হাই গ্রেডে ফেলবো, মানে হাই রিক্সে ফেলবো নাকি লোয়ার রিক্সে ফেলবো। এখন আসলে হাই গ্রেড বলা হয় না, রিক্স স্ট্রাটিফিকেশন বলা হয়। এটা হলো এনআইএইচ এর একটা রিস্ক স্ট্রাটিফিকেশন আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি একটা স্লাইডটা এখনই একটু দেখিয়ে দিতে পারি, আমার মনে হয় যে এটা বাকি করে দিতে পারবে। লাইক দিস হচ্ছে এনসিসিএন গাইডলাইন। হ্যাঁ স্যার, জি জি, চার্টটা আছে, এই চার্টটা ইন্ডিকেট করছে সাইজের সঙ্গে অ্যালং দ্য মাইটোটিক রেট, এই দুটোকে করে ওরা বলছে যে রিস্ক আইদার নান অর এ ভেরি লো রিস্ক অর এ মডারেট রিস্ক অর এ হাই রিস্ক। বাট আমাদের যে সাইজটা ছিল, we are concentrating the last one, it is sizes over 10 centimeter and the mitotic is more than 5, so definitely it carries a high risk. At the same time the metastatic potential and the rate is about 86%. জি স্যার, এটাই। আর সবগুলোর মধ্যে এরকম সাইজ ওয়াইজ মাইটোটিক রেটের সঙ্গে একটা ইয়ে দেওয়া আছে, এটা এনসিসিএন গাইডলাইনে পাওয়া যাবে। ওকে দেন, আমরা আবার ফিরে আসি ওখানে। সো it is a high grade tumor, high grade gist. এখন what is your plan, মানে what's the next step, Abdullah? Yes sir, I will go for immunohistochemistry and mutational study.
মিউটেশনাল স্টাডি অ্যান্ড দ্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এখানেও রিপোর্টটা আমি একটু ইনকমপ্লিট থাকবে, বাট সাবসিকুয়েন্ট রিপোর্টে হয়তো আমাদের আরো ক্লিয়ার হবে। বাট এখানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কম্পিটেবল উইথ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রমাল টিউমার, ঠিক ওই মার্কার গুলো ডেফিনেটলি পজিটিভ ছিল দেখেই এই রিপোর্টটা দিয়েছে। তো কি কি রিপোর্ট থাকলে, কি কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থাকলে আমরা এটাকে বলতে পারি এটা ইটস জিস্ট? বাকি প্লিজ তুমি বলো। আব্দুল্লাহ। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে স্যার আমার সিকিট পজিটিভ জিস্ট এবং সিকিট নেগেটিভ জিস্ট। সিকিট পজিটিভ জিস্টের ক্ষেত্রে স্যার CD117 এন্ড CD34 এগুলো পজিটিভ থাকবে স্যার। আর DUG1 একটা স্যার, এটা খুবই স্পেসিফিক মার্কার স্যার, ওটা পজিটিভ থাকবে। আর যেগুলো সিকিট নেগেটিভ স্যার, সেই ক্ষেত্রে আমার অন্যান্য জিনগুলো স্যার দেখতে হবে স্যার। তখন প্লাটিনাম ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর আলফা। DOG1টা is mandatory for diagnosis of the GIST. বাকি স্যার এটা তো লেটেস্ট এসেছে, এটার স্পেসিফিটি অনেক বেশি, ইট ইজ অ্যাবাউট 98%। DOG, সো হ্যাঁ ডিওজি, DOG1 এটার নামটাই স্যার ওই ডায়াগনোসড অন জিস্ট, এজন্য DOG। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। তো হ্যাঁ ডায়াগনোসড অন জিস্ট, সো এটা মানে এটাই স্পেসিফিক, এটা যদি অ্যাভেলেবল থাকে এটাই করা হয় আসলে। ওকে ওকে, You do one, celebrate dog one. স্যার DOG1 স্যার। DOG1 স্যার আর মিউটেশনাল স্টাডি গুলো করতে চাই স্যার আমি, BRAF আসসালামু আলাইকুম স্যার। রাকিব প্লিজ। স্যার রাকিব স্যার, স্যার আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল, বাকি স্যারের কাছে স্যার। স্যার DOG1, তারপরে স্যার এই যে কিট নেগেটিভ বা PD প্লাটিনাম গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর আলফা নেগেটিভ জিস্ট তো হতে পারে নাকি স্যার? হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে ওই যে SDH মিউটেশনটা দেখতে হবে আর কি, সেটাও SDH ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মিউটেশন তো দেখা স্যার, যায়। স্যার এটা কি अवेलेबल স্যার? আমার জানা মতে অ্যাভেলেবল না, হয়তো ইন্ডিয়া থেকে স্যার করা কিছু যেতে পারে। আবার কিছু রেয়ার কেসে তো স্যার এটাও নেগেটিভ হতে পারে স্যার। হ্যাঁ ওটা নেগেটিভ অনেক রেয়ার, মানে এটাও রেয়ার আসলে, SDH টাও রেয়ার, কিন্তু ওটার প্রগনোসিস খারাপ। নেগেটিভ থাকে স্যার, স্যার যদি সবই নেগেটিভ থাকে স্যার, আমরা তখন ডায়াগনোসিসটা স্যার কিভাবে করব স্যার? শুধু কি হিস্টোপ্যাথোলজির উপর ডিপেন্ড করবো নাকি স্যার IHC তার কোনো হেল্প করতেছে না স্যার? সবই নেগেটিভ আসলে আমার এক্সপেরিয়েন্স আসেনি, আমি ঠিক বলতে পারছি না। তো একটা না একটা পজিটিভ আসে। রাকিব ভাই সবই নেগেটিভ বলতে মানে আমাদের তো জিস্ট নেগেটিভ, মানে জিস্ট তো কনফার্ম হলো, এরপরে নেগেটিভ বলতে আমাদের মিউটেশন অ্যানালাইসিস, মানে আমাদের মিউটেশন আমরা কোনো কিছু পাচ্ছি না বা সবগুলাই অনেক মানে অনেক সময় তো এই বায়োপসি তো অনেক সময় কনফার্মেশন করতে পারে না যে এটা জিস্ট কিনা, আর সেরকম হয় কিনা বাকি স্যার? আমি তো বললাম আমার এক্সপিরিয়েন্স যদিও অত বেশি না, তবে যতটুকু আমি দেখেছি DOG1 ম্যাক্সিমামই ধরে ফেলে। আর আমাদের যেটা প্রোটোকল বলে যে DOG1 যদি না ধরে, DOG1 যদি না ধরে, সেক্ষেত্রে আমরা ওই SDH মিউটেশনটা বলি, কারণ অনেক ক্ষেত্রে SDH মিউটেটেড যে জিস্ট গুলা থাকে সেটা এই CD117 আর DOG এগুলো নেগেটিভ হয় ইউজুয়ালি। সো এই দুটোতে আমার ধরা কোয়েশ্চেনটা ছিল স্যার, কথা। যদি স্যার হিস্টোপ্যাথোলজি এটা কনফার্ম করতে পারে জিস্ট, সেটা ঠিক আছে স্যার। যদি হিস্টোপ্যাথোলজিতে বলতে না পারে এবং কিছু রেয়ার কেস যেমন NF1 স্যার, নিউরোফাইব্রোমাইটোসিস 1 বা স্যার BRAF মিউটেশন, এগুলো তো হইতে পারে স্যার রেয়ার লিস্ট স্যার। এবং স্যার যত দিন যাচ্ছে স্যার আরো অনেক কিছু জানা যাচ্ছে স্যার ওইসব ক্ষেত্রে, মানে আমরা কিন্তু এরকম একটা ডায়াগনস্টিক ডিলেমাতে পড়ছিলাম কিছুদিন আগে, DOG1 নেগেটিভ ছিল এবং স্যার CD117 ও নেগেটিভ ছিল। না কিন্তু তাহলে নিউরাল মার্কারগুলো একটা জিনিস, এটা হচ্ছে যে NF1 মিউটেশন অথবা BRAF মিউটেশন যেগুলা, সেগুলা কিন্তু SDH এর ইয়ে থাকে, মানে এক্সপ্রেশন থাকে। NF1 BRAF মিউটেশন থাকলেও SDH এর কিন্তু এক্সপ্রেশন থাকবে ওদের। মানে এগুলা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু ইয়ে করতে হবে। তাহলে মানে আমরা এখন SDH টা মানে বাক্সিনে করতেছি, তাই না স্যার? SDH টা আমাদের अवेलेबल না দেখে আমরা করতে পারি না আর কি। আচ্ছা, আমরা ফার্দার ডেপথে না যাই, মানে ফর দ্য স্টুডেন্টদের জন্য উড বি মানে এক্সস্টিভ আই থিংক। সো এই পর্যন্ত এবার থাকছে দিস আর দ্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি প্যারামিটার, মানে কোন কোন ইয়েগুলো আমরা করব স্যার। তাহলে কি কি হলো স্যার, জাস্ট একটু জিস্টলি যদি বলতেন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে কোন প্যারামিটার গুলো দেখবো? বাকি প্লিজ সামারাইজ। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে প্রথমেই যদি আমাদের DOG1 অ্যাভেলেবল থাকে উইল গো ফর দ্যাট, আর সেকেন্ড হলো CD117।
আর এটার এই দুটার CD117 95% কেসে পজিটিভ আসে, আর DOG1 98%-এ পজিটিভ আসে। তো সেটা দুইটাই যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমাদের যদি ক্লিনিক্যালি এবং হিস্টোলজিক্যালি আমরা কনফিডেন্ট থাকি যে এটা জিস্ট হবে, সেক্ষেত্রে আমরা SDH মিউটেশনটা দেখতে পারি। এখন রাকিব স্যার যেটা বললেন, সেরকম যদি হয় যে সব নেগেটিভ, সেক্ষেত্রে আমাদের নিউরাল মার্কার দেখে আমাদের নিউরোফাইব্রোমেটোসিস, নিউরোফাইব্রোমা অথবা সোয়ানোমা এগুলাকে এক্সক্লুড করতে হবে। তারপরে মাসেল, যেমন লিওমায়োমা যদি হয়, সেক্ষেত্রে আমাদের মাসেলের মার্কার দেখে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। সেভাবে আসলে আমরা অ্যাপ্রোচ করি। তো একটা প্যানেল করলে ভালো। থ্যাংক ইউ। সো মানে নট সবকিছু একসঙ্গে না, স্টেপ বাই স্টেপ আমাদেরকে প্রসিড করতে হবে ডিপেন্ডিং অন দ্য ফাইন্ডিং। সো প্যানেল ওয়াইজ। Yes, panel wise. Thank you very much. So what next? I will plan for a MDT, including surgeon, oncologist, radiologist, and pathologist. এমডিটি করবে। এমডিটি তে বসে দেখা গেল যে জিস্টের সাইজটা ছিল অ্যাবাউট 12 into 10 into 9 সেন্টিমিটার, হাই গ্রেড জিস্ট, মাইটোসিস মোর দেন 5। স্যার এমডিটির আগে আব্দুল্লাহ চেস্ট সিটি করবে কিনা? আব্দুল্লাহ, chest CT is indicated according to NCCN guideline. তাহলে তোমার এমডিটি তোমার সম্পূর্ণ থেকে যাবে। এমডিটি তে সিদ্ধান্ত আসবে যে where is your chest সিটি, তুমি এটা আগে করবে কিনা। But in NCCN guideline, they also say chest X-ray is enough. They give two options. One is chest X-ray or CT scan. I have already mentioned about chest X-ray initially. You will do a chest X-ray or a PET CT? Which one? CT is not recommended routinely. For this patient, high grade gist. PET CT is not routinely recommended in high grade gist. আমরা তাহলে একটু রিকমেন্ডেশন কি হবে সেটা আমরা একটু পরেই আসছি। আমরা প্রসিড করি। সিটি চেস্ট মানে পেশেন্টে করা হয়েছিল, পেশেন্টের সিটি চেস্ট ফাইন্ডিং ইজ নরমাল। ওকে, দেন তোমার প্ল্যান কি হবে এখানে এই পেশেন্টের জন্য? বসে সবাই হোয়াট ইজ ইউর প্ল্যান নাও? স্যার এটা যদি স্যার আমরা রিস্ক স্ট্রাটিফিকেশন করি স্যার, সাইজ মোর দেন 10 সেন্টিমিটার and mitotic index more than 5, this is high risk case. High risk. তো সার্জন যদি স্যার খুব বেশি এফিশিয়েন্ট হয়, রিসেক্টেবল মনে করে স্যার, সেক্ষেত্রে রিসেকশন করতে পারবে। আদারওয়াইজ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি ইজ রিকমেন্ডেড ফর দিস কেস। এটা কি মানে তুমি কোন রিকমেন্ডেশন বললে যে সার্জন যদি খুব এফিশিয়েন্ট হয় রিসেক্ট করবে? এই ক্ষেত্রে যে পেশেন্টের রিস্ক, যেখানে হাই রিস্ক পেশেন্ট, যেটা আমরা ওই চারটা যেটা দেখলাম যে এইটা যখন এইটার মধ্যে যাচ্ছে, এই চার্টের মধ্যে 10 সেন্টিমিটার, মোর দেন সাইজ, মোর দেন 5 মাইটোসিস, হাই রিস্ক পেশেন্ট, and metastatic rate is about the 86%. So do you think the surgery as a first treatment modality would be appropriate for this patient? Oh, neoadjuvant therapy is appropriate. Appropriate. And a patient neoadjuvant কেন কাজ করবে এখানে? কেন মনে হচ্ছে তোমার? Why not upfront surgery? কেন neoadjuvant? Upfront surgery স্যার, আপফ্রন্ট সার্জারি করতে গিয়েছি স্যার, এটা রিসেক্টেবল না হয় এবং স্যার যদি আমার মাল্টিভিসেরাল যদি ইনভলভমেন্ট থাকে স্যার, এবং আমার যদি আর জিরো রিসেকশন পসিবল না হয় স্যার, এবং স্যার আমার টিউমার স্পিলেজও হয় স্যার, এটা হাইলি মেলিগন্যান্ট পটেনশিয়াল। আমি ওটাই জানতে চাচ্ছি যে why you are thinking of the neoadjuvant therapy will be acting on this tumor rather than surgery. The neoadjuvant therapy দিলে যে কাজ করবে তুমি কিভাবে বুঝলে? এটা কাজ তো নাও করতে পারে স্যার। ওটার জন্য স্যার আমি আগেই স্যার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং মিউটেশনাল স্টাডি করে নেব স্যার। ওই মিউটেশনাল স্টাডি করার পরে স্যার আমার টিকে কোনটা কাজ করবে। we are talking about this patient, particular patient. এটা অলরেডি বলেছে যে হাই রিস্ক জিস, রাইট? ওটা তোরা বলেছে, তাহলে তোমার কিছু ক্লু আছে কিনা এখানে নিউঅ্যাডজুভেন্টে কাজ করবে? স্যার নিউঅ্যাডজুভেন্টে কাজ করবে স্যার, ওটা আমি মিউটেশনাল স্টাডি রিপোর্ট তো স্যার আমি পাইনি স্যার। যদি আমি ওই রিপোর্টটা পেতাম স্যার তাহলে বলা যেত স্যার কোনটা কাজ করবে স্যার। কোনটা রিপোর্ট দরকার স্যার? আমরা মানে টিকেআই থেরাপি, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর কাজ করবে কিনা সেটার জন্য স্যার আমার
মিউটেশনাল স্টাডি রিপোর্টটা লাগবে স্যার, যে এখানে স্যার আমার কোন কোন রিসেপ্টর পজিটিভ আছে স্যার সেটা দেখা লাগবে স্যার। তাহলে আমি সেই অনুযায়ী স্যার আমি কেমোথেরাপিটা শুরু করতে পারবো স্যার। রাকিব, ডক্টর রাকিব, রাকিব শুনতে পাচ্ছ? সাইফুল, রাকিব কি আছে? স্যার আছে, মিউট হয়ে আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সো না স্যার, কল আসছিল স্যার, একটা খেয়াল। ঠিক আছে, ইটস ওকে। এই কন্ডিশনে পেশেন্টের যে হাই গ্রেড জিস্ট, সাইজ ইজ ওভার 10, মোর দেন 5, সো এখানে কি আমরা রিকমেন্ড করব ফর নিউ অ্যাডজুভেন্ট থেরাপি? স্যার এটা স্যার এনসিসিএন এর রিকমেন্ডেশন হচ্ছে, বা এই স্টাডিগুলো দেখা গেছে স্যার, আসলে যদি স্যার R0 রিসেকশন পসিবল হয়, বা ইভেন স্যার মাইক্রোস্কোপিক পজিটিভ মার্জিনও স্যার থাকে স্যার, মানে মোস্টলি R0 রিসেকশন, এবং ওইটা যদি স্যার তার পেশেন্টের কোনো কোমরবিডিটির কারণ না হয়, বা কোনো স্যার সিরিয়াস সার্জিক্যাল যে কমপ্লিকেশনের কারণ না হয়, তাহলে স্যার আপফ্রন্ট সার্জারি স্যার এটা করা যাবে স্যার। এই রিস্ক ফিচার দিয়ে স্যার শুধু মানে হাই রিস্ক দেখে আমরা নিউরোডেভেলপমেন্টে যাবো স্যার, ব্যাপারটা ওরকম না স্যার। আসলে যদি R0 রিসেকশন করা যায় সার্জারিতেই স্যার, দেন স্যার অ্যাডজুভেন্টে যাবো স্যার আমরা। আর যদি কোনো কারণে যদি রিসেক্টেবল না হয়, বা ওই রিসেকশন করতে গিয়ে যদি স্যার পেশেন্টের এটা একটা রিস্ক হয়ে যায়, মরবিডিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে স্যার আমরা নিউরোডেভেলপমেন্ট চিন্তা করবো স্যার। কিন্তু স্যার সব জিস্ট স্যার ইয়েতে তো কাজ নাও হইতে পারে স্যার। ইমাজিনিবে স্যার একটা চান্স থাকে যে প্রোগ্রেশনের রেসপন্স না করে প্রোগ্রেশন হইতে পারে স্যার। সেক্ষেত্রে আমরা নিউরোডেভেলপমেন্ট দিলেও স্যার খুব ক্লোজ ফলো আপে রাখবো স্যার, যে সাইজটা কমতেছে কিনা। ওকে, ফর দিস পেশেন্ট যে ডিসিশনটা বোর্ডে নেওয়া হলো, আলটিমেটলি মানে হয়েছিল যে টু গো ফর দ্য ইমাটিনিব থেরাপি অ্যান্ড দেন রিঅ্যাসেসমেন্ট। স্যার আমি আরেকটা কথা বলি আব্দুল্লাহকে এখানে, ও যেটা আনসার করেছিল যে সার্জন যদি এফিশিয়েন্ট হয়, এগুলো কথা পরীক্ষায় বলা যাবে না। ইউ আর দি এক্সামিনি, ইউ আর দি সার্জন। সুতরাং তুমি পরীক্ষা যখন দিচ্ছ, কনসিডার দ্য সিচুয়েশন লাইক দিস, সার্জন যদি এফিশিয়েন্ট হয়, এগুলো না বলে তুমি কি করবে, মানে ওই 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 অ্যাটিটিউড নিয়ে তোমাকে আনসার গুলো করতে হবে। এই পার্টিকুলার রুগী, পার্টিকুলার স্ক্যান তোমার সামনে আছে, হোয়াট উইল ডু আর হোয়াট উইল প্রেফার, এভাবে আনসার করতে হবে। মানে বলা হয় একটু হাই ভলিউম সেন্টার এগুলো করা বেটার, দ্যাট ইজ আউটকাম অলওয়েজ, নট এফিশিয়েন্ট সার্জারি, ধরে টার্মটা ইউজ না করাই ভালো, হাই ভলিউম সেন্টার। ওকে, সো ইট ইজ ইমাটিনিব থেরাপি দেওয়া হলো, রিঅ্যাসেসমেন্ট, এবং পেশেন্টকে আফটার 4 or 6 months, মানে ঠিক 6 months মানে লেখা ছিল, 6 months পরে পেশেন্টকে ওরা রিঅ্যাসেস করেছে উইথ দ্য পেট সিটি, নট দ্য সিটি স্ক্যান বাট দ্য পেট সিটি। পেট সিটি রিপোর্টটা আমাদের কাছে আছে, বাট এই পেশেন্টের ক্ষেত্রে কি পেট সিটির ইন্ডিকেশন ছিল? What do you think? Sir, PET CT is not indicated in this case, sir. Okay. পেট সিটি কতদিন পরে করা হয়েছে, কতদিনের ইমাটিনিবের পর করা হয়েছে স্যার? 4 months. ওকে, এখানে দেখা গেল যে আমাদের যে সাইজটা ছিল সেখান থেকে জাস্ট মার্জিনালি একটু 1 সেন্টিমিটার করে রিডাকশন হয়েছে, ভার্চুয়ালি মানে নো চেঞ্জ। স্যার আমি একটু জানতে চাচ্ছি রাকিবের কাছে। রাকিব, আমরা তো নিউ অ্যাডজুভেন্ট দিলে আমাদের একটা গাইডলাইন বা আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কতদিন ধরে ফলো আপ করবো, রিঅ্যাসেস করবো। বাট ইমাটিনিমির বা আমাদের যাদের টিকা এগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে কতদিন চিকিৎসা করার পরে আমাদের রিঅ্যাসেসমেন্টের একটা শিডিউলটা কি বা গাইডলাইনটা কি? স্যার এই ক্ষেত্রে যেটা ছিল, আমরা 8 থেকে 12 সপ্তাহ পরে একটা স্যার সিটি স্ক্যান করা উচিত ছিল স্যার। যেহেতু আমাদের ইনিশিয়ালি ছিল স্যার সিটি স্ক্যান, আমার যদি ইনিশিয়ালি পেট সিটি থাকতো, আমি যদি চিন্তা করতাম আমি পেট সিটি দিয়ে ফলো আপ করবো, সেক্ষেত্রে স্যার আমি একটা পেট সিটি শুরুতে করতে পারতাম স্যার। কারণ এইটা রেসপন্স রেট অ্যাসেসমেন্টটা স্যার একটু ডিফারেন্ট আছে স্যার। এটা নিয়ে বেশ কয়েক ধরনের স্টাডি আছে স্যার। অনেকে শুধু যে চই স্টাডি আছে স্যার, উনি সিটি স্ক্যান বেসড, আবার স্যার অনেকে পেট সিটি বেসড করে। কিন্তু স্যার পেট সিটি বা সিটিতে আসলে 95% ওদের কনকর্ডেন্স থাকে স্যার। তো এটা এ হলো একটা। আর স্যার 6 থেকে 8 সপ্তাহ পরেই স্যার আমার একটা অ্যাসেসমেন্ট করা উচিত ছিল যে এটা ডিক্রিজ হচ্ছে কিনা বা রেসপন্স হচ্ছে কিনা। এবং যদি রেসপন্স হয় স্যার, বলে যে যতদিন রেসপন্সটা থাকবে
ততদিন আমি ইমাটিনিব চালাই যাব। এটা আমি বুঝবো স্যার, পরপর 2টা সিটি স্ক্যান যদি আমি কোনো চেঞ্জ না দেখি, আমি ধরে নিব আমার অপটিমাম রেসপন্স হয়ে গেছে, এখন আর হবে না, আমি সার্জারিতে যাব। কিন্তু তার আগ পর্যন্ত যদি কমতে থাকে আমি স্যার ইমাটিনিব চালাই যাব, এটাই স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি একটু অ্যাড করবো স্যার, এই পেট সিটির পক্ষে একটু অ্যাড করতেছি স্যার। সেটা হচ্ছে সিটি স্ক্যানে স্যার সাধারণত রেসপন্স গুলো আফটার 3 to 6 months অফ টিকেআই থেরাপি পাওয়া যাবে। তার আগে যদি আমাকে টিউমারের রেসপন্স দেখতে হয় যে টিউমারটা রেসপন্ড করতেছি কিনা, সেক্ষেত্রে আমাকে পেট করতে হবে। পেট আমাকে ইন্ডিকেট করবে যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ সেল আর ইনঅ্যাক্টিভ সেল, নেক্রোটিক সেল, ম্যালিগন্যান্ট, বিনাইন সেল। আমি যদি আর্লি রেসপন্স দেখতে চাই তাহলে আমাকে পেট সিটি করতে হবে, আর যদি আমি সিটি স্ক্যানে রেসপন্স দেখতে চাই তাহলে আমাকে 3 to 6 months ওয়েট করতে হবে। সাইফুল, আগে যদি আমার পেট সিটি করা না থাকে তাহলে আমি অ্যাসেসমেন্টটা কি? স্যার আমি তো সাইজ দেখতে চাচ্ছি স্যার, মানে আমার অ্যাক্টিভ সেল গুলা মানে সাইজটা আমাকে গাইড করতে পারবে আর কি। ডেফিনেটলি আগে আমার পেট থাকলে ভালো, আর ডেফিনেটলি স্যার আমার আগে পেট থাকলে ভালো, কিন্তু স্যার আমাকে আর্লি রেসপন্স বুঝতে হলে পেটের বিকল্প নাই স্যার, সিটি স্ক্যানে এত আর্লি রেসপন্স বোঝা যাবে না। পেট থাকতে স্যার আপনি 2 থেকে 4 সপ্তাহ পরেই স্যার রেসপন্স বুঝতে পারবেন। বুঝতে পারবো, ইয়েস স্যার। স্যার সেটাও যে বেস লাইন আমার সাব ভ্যালু তো আমি জানি না, আমার আপটেক ভ্যালু কত ছিল সেটা তো আমি বেস লাইনটা জানি না এই পেশেন্টের ক্ষেত্রে। ওকে, সো তো এটার সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট না দেখে board has taken decision at that time to go for decision for surgery. This sir. Okay, this was the operation note. Abdullah. And block excision of gist and spleen with waist resection of stomach. Operative findings: 10 into 8 centimeter exophytic gastric mass along the greater curvature from the fundus to proximal body with adherent to spleen. Left hemidiaphragm was normal. Rest visualized structure were normal. Okay, that means ওয়েজ এক্সিশন, যেটা সাইফুল আমাদের মানে পোলিং এ বলেছিল যে স্টমাকটা পুরোটা রিমুভ করতে হয় না, দ্যাট ইজ দ্য ওয়েজ এক্সিশন করলেই হয় রিসেকশন। সো এখানে স্প্লিন তারা করেছে, মানে সার্জন দেখেছে যে পারাপারেটিভলি যে দ্যাট ওয়াজ মানে ফার্মলি অ্যাডহারেন্ট উইথ দ্য স্প্লিন, যার কারণে অ্যাট দ্য সেম টাইম স্প্লিনটা রিমুভ করেছিল। অ্যান্ড দিস ইজ দ্য স্পেসিমেন। এবং আমাকে যেটা বলেছে যেটা এই টিয়ারটা পরে হয়েছে, এই টিয়ারটা নট ডিউরিং মানে রিসেকশন। সো দিস ইজ দ্য টিউমার মাস, ওইদিকে স্টমাকটা দেখানো হয় না, and this is the spleen. And ultimately this is the histopathology report. So histopathology কি histopathology report, histopathology report আমাদের size is about 13 into 10 into 5 cm, solid with the areas of cystic degeneration, necrosis not seen, but tumor size টা ছিল 9.5 into 7 into 5. tumor focality ছিল single focus, ulceration present, and a histologic type is the gastrointestinal stromal tumor spindle cell type. On immunohistochemistry, tumor cells are positive for DOG1. Mitotic rate was 5 to 6. Necrosis absent. Risk assessment high risk. Extent of invasion: tumor infiltrates the submucosa, muscle layer, and the subserous of the stomach, and no infiltration to spleen. Blood and lymphatic vessels invasion not identified. Perineural invasion not identified. Margin free of the tumor. And the opinion finally: gastrointestinal stromal tumor, spindle cell type, stomach, P stage, PT3. Yes, sir. Baki. Yes, sir. স্যার রিপোর্ট তো আমার মনে হয় সবকিছুই বলা হয়েছে, এখানে এক্সট্রা কিছু বলার নাই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি বলতে পারি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার একটা প্রশ্ন ছিল, মানে টিউমার ফোকালিটি বলতে কি বোঝায় স্যার? টিউমার ফোকালিটি যে সহজভাবে যদি আমি বলতে চাই, এখানে দেখা যাচ্ছে যে যে প্রথমে যে সাইজটা দিয়েছে টোটাল স্যাম্পলের, সেটা হলো 13 সেন্টিমিটার। এখানে টিউমার সাইজ হলো 9.5 সেন্টিমিটার। তার মানে কি টোটাল যে সাইজটা অপারেশন করা হয়েছে মাসের, সব জায়গাতে কিন্তু টিউমারটা নাই।
আমরা প্রথমে যখন সেকশন করে আমরা টিউমারের সাইজগুলা মেজার করি। তো ওখানে আমরা দেখি যে আসলে যে টিউমারটা গ্রসলি যেটা দেখা যাচ্ছে খালি চোখে, সেটার সাইজটা কতটুকু, সেটা কি একটা টিউমার নাকি অনেকগুলো লোবিউল। অনেক সময় দেখা যায় যে লোবিউল করে ডিফারেন্ট এরিয়াতে থাকে, মাঝখানে নর্মাল এরিয়া থাকে। যদি এরকম থাকে সেখানে এটা আমরা তখন মাল্টিফোকাল বলি। এটা সিঙ্গেল ফোকাস এবং এটা একটাই সাইজের জন্য দেওয়া হয়েছে। ইউজুয়ালি আমরা লার্জেস্ট টিউমারের সাইজ দেই এখানে, যদি এটা মাল্টিফোকাল হতো লার্জেস্ট টিউমারটা আমরা এখানে দিতাম আর কি। ওকে, আর কোনো কোশ্চেন স্টুডেন্ট থেকে এই রিপোর্টের উপরে? ওকে, এখন আলসার কোন জায়গায় স্যার? আলসারেশন প্রেজেন্ট, এটা আচ্ছা, হ্যাঁ, ওকে। আলসারেশন প্রেজেন্ট স্টোমাকের মিউকোজাল সাইডে থাকবে, মানে এটা তো আসলে সাবমিউকোজাল লেশন। অনেক সময় সাবমিউকোজাল লেশন এর উপরে যে মিউকোজাটা থাকে সেটা আলসারেটেড থাকতে পারে, বিশেষ করে যখন সাইজ অনেক বেশি হয়ে যায় অথবা অনেকদিন ধরে থাকে, তখন কিছু কিছু জায়গায় আলসারেশন হয়। স্যার সেক্ষেত্রে কি এন্ডোস্কোপিতে আমরা আলসারেশনটা পাবো? হ্যাঁ, এন্ডোস্কোপিতে অবশ্যই পাবেন। বাট মানে পেশেন্টের এন্ডোস্কোপিক রিপোর্ট ওয়াজ নর্মাল, সেই ক্ষেত্রে হয়তো কোনো কারণে হয়তো রুগোসিটি বা এর কারণে এটা বুঝতে পারার কথা। এত বড় একটা টিউমার, সোমাস টিউমার, তার একটা গ্যাস্ট্রিক ইনডেন্টেশন বা আলসারেশন থাকাটা, এটাও একটা সামহাও মিস হয়েছে। এটা মোর লাইকলি ইয়েস ডক্টর মাহবুব, মানে কিছু একটা মানে থ্যাংক ইউ স্যার। চেঞ্জ, রুগাল বা আদার কিছু একটা চেঞ্জ থাকার কথা। হ্যাঁ, হট নেক্সট। Sir, I want to plan re-MDT for next decision. আমরা একটু রাকিব থেকে নেই যে এই পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট এন্ড ফলো আপটা কি হবে আমাদের। রাকিব স্যার, এটার আমাদের অপারেশনের পরপরই যখন পেশেন্ট স্যার এবল হবে ওরালি ইনটেক করতে, আমরা স্যার ইমাটিনিব আবার শুরু করে দেবো স্যার। হাউ লং বলা আছে যে যদি স্যার ইউজুয়ালি গাইডলাইন গুলো সাজেস্ট করে স্যার 2 বছর, তবে স্যার এটা হয়তো এটা ইন্ডিভিজুয়ালাইজড একটু বাড়ানো যেতে পারে, কারণ আমরা এমনিতে অ্যাডজুভেন্ট সেটিংসে 3 বছর দিই স্যার। আর এইটাতে স্যার পেশেন্ট আগে অলমোস্ট 6 মাসের মতো পাইছিল মনে হয় স্যার। যেগুলো প্রি অপারেটিভলি পাই স্যার ওদেরকে বলে 2 বছর, কিন্তু ইদানিং স্যার কিছু স্টাডিতে বলতেছে 2 বছর পাওয়ার পরেও কিন্তু রিকারেন্স রেটটা অনেক সময় হাই থাকে স্যার। তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড করে স্যার এটা আরেকটু হয়তো 6 মাস 1 বছর বাড়ানো যেতে পারে স্যার। আর আমরা স্যার যদি এটা আমরা কন্টিনিউ করব এবং এর মধ্যে ফলো আপ করতে থাকবো এভরি পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে স্যার 3 to 6 মান্থ। এবং যদি স্যার কোনো রিকারেন্স না থাকে তাহলে এটা চালাবো স্যার, যদি রিকারেন্স হয় তখন স্যার আবার রিকারেন্স হিসেবে ট্রিটমেন্ট শুরু করতে হবে স্যার। মানে ফলো আপ ইনভেস্টিগেশন কি দিয়ে করবে স্যার? ইউজুয়ালি স্যার আমরা এখনো সিটি স্ক্যানে প্রেফার করি স্যার। তো স্যার পেট সিটি করা যায় স্যার, তো পেট সিটি করছে পেশেন্ট যদি আর্থিকভাবে সক্ষম হয় তখন করতে পারে স্যার। কিচেনে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা দেখি মানে ফাইনালি আর আমাদের উইদিন 5 মিনিটসের মধ্যে শেষ হয়ে যাবে। সো রাকিব একটু জানতে, আর জিরো রিসেপশন যদি হয় তাহলে কি আমাদের আড়াই বছর কন্টিনিউ করতে হবে? স্যার এটা তো স্যার ইভেন এটা যদি প্রি অপারেটিভ না পেতো তাও তো কন্টিনিউ করতে হবে। এটা তো পাইছে স্যার, পেলে ওদেরকে স্যার কন্টিনিউ করতে হয়েছে। তো ডিজিজ প্রোগ্রেশন ছিল না, তো রেসপন্সে ছিল স্যার। রেসপন্স বলতে স্যার এটা হয়তো খুব বেশি সিঙ্ক হয় নাই, কিন্তু স্টেবল ডিজিজ ছিল স্যার। এটাও কিন্তু একটা পজিটিভ রেসপন্স স্যার, যে এটা প্রোগ্রেসিভ ছিল না স্যার। স্যার সেই ক্ষেত্রে স্যার আমাদের R0 হোক যাই হোক স্যার, এটার হাই রিস্ক ফিচার যেহেতু আছে আমাদের 2 বছর কন্টিনিউ করতে হবে স্যার। ওকে ওকে দেন, থ্যাংক ইউ। সো আমরা একটু জাস্ট আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। Sure. স্যার একটা মানুষ কয়বার পেট সিটি করতে পারে, এটার কি কোনো লিমিটেশন আছে স্যার? এটা একটা ভালো কোয়েশ্চেন, আমার জানা নেই। ঠিক আছে, এটা মনে হয় এখনো সেটাই আমরা সম্ভব একটু হয় নাই মনে হয়। রেডিওলজিস্ট নেক্সট টাইম থাকলে আমরা একটু মানে তার থেকে জেনে নিব এটা। ওকে, এই সুযোগে আমি একটা কথা বলতে চাই স্যার। আমরা তো যে কোনো রোগীর মেটাস্টাসিস দেখার জন্য কনভেনশনাল অলওয়েজ আমরা সিইসিটি লিখে দিই, চেস্ট বিশেষ করে। তাহলে নতুন একটা বিষয় হলো যে আমাদের স্যার আলট্রালোডোস চেস্টের সিটি করার অপশন আছে।
যেখানে আমরা মেটাস্টাসিসটা ইজিলি বুঝতে পারবো। এবং সেটার সুবিধাটা হলো যে কারণে হয়তো প্রশ্নটা করেছে রেডিয়েশন হ্যাজার্ডের কারণে হয়তো সে এই প্রশ্নটা করেছে পেট সিটির বিষয়টা। তাহলে আমরা একটা কনভেনশনাল যে যদি সিটি করি প্রায় 500 চেস্ট এক্স এর সমান রেডিয়েশনে পাওয়া যায়, বাট আমরা যদি আলট্রা লো ডোজ সিটি স্ক্যান করি অনলি 10 to 12 চেস্ট এক্স এর মতো রেডিয়েশন যাবে। বাট আমরা মেটাস্টাসিস দেখার জন্যই তো যদি শুধু সিটি স্ক্যানটা চেস্ট করি, তাহলে আলট্রা লো ডোজ সিটি স্ক্যান চেস্ট করা যাবে, রেডিয়েশন হ্যাজার্ডটা কম হবে ওকে, ফলো আপ ক্ষেত্রে। ওকে, গুড। এখন আমরা একটু জাস্ট ইন 2 মিনিটসে আমরা একটু স্টুডেন্টদের সঙ্গে একটু গাইডলাইনটা পরিচয় করে দিতে চাই, মানে প্রত্যেকটা টিউমার ডিসকাশন যখন হয়। ডক্টর সাইফুল, ক্যান ইউ প্লিজ আমাদের এই পেশেন্টের জন্য গাইডলাইনটা কি বলে? ইউ প্লিজ কাম টু দিস, মানে ইয়েতে একটু আমাদের গাইডলাইনটা একটু ফর দ্য স্টুডেন্ট। আমি স্লাইডটা দিচ্ছি তোমাকে। ওকে স্যার, ওকে। প্রথমে স্যার আমি এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমরা সত্যি কথা টু বি অনেস্ট, এটা আমি আমার নিজেরও অনেক সময় মানে কনফিউশন ছিল যে জিস্টের ক্ষেত্রে কি আদৌ টিএনএম বলে কিছু আছে কিনা। তো দেখা গেল যে জিস্টের মধ্যে টিএনএম আছে, তাহলে এটা একটু ডিফারেন্ট। এনসিসিএন এর মধ্যেই আছে, যে এটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে এখানে লিম্ফ নোডের ক্ষেত্রে আইদার পজিটিভ অর নেগেটিভ, মানে N0 অর N1, এবং মেটাস্টাসিস আগের মতোই আছে। আর টি এর সাইজটা করেছে 2 to 5, 5 to 10, মোর দেন 10, T0, 1 2 3 4। আর লো গ্রেড হাই গ্রেডটা ওই যেটা আমাদের এতক্ষণ আলোচনা হচ্ছিল যে 5 or few মোর দেন পার 5 মিলিমিটার স্কোয়ার, অথবা মোর দেন 5 হলে আমরা হাই বলছি আর লো বলছি। এখন স্টেজ 1A কে আমরা বলছি কখন, যখন T1 to N0 M0 আর মাইটোটিক রেটটা লো থাকে। আমরা এই যে ডান পাশের বক্সটার মধ্যে দেখি যেখানে টিএনএম এর মধ্যে মাইটোটিক রেটটাকে ইনক্লুড করা হয়েছে স্টেজিং করার জন্য। এটা আমাদের এনসিসিএন এর মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে এইটার জিস্টের ক্ষেত্রে টিএনএম আছে এবং এটা একটু ডিফারেন্ট। নেক্সট আসি যে আমরা, এটা আমাদের ডিসকাস হয়ে গেছে, স্যার আমাদেরকে দেখাইছেন যে গ্যাস্ট্রিক জিস্টের ক্ষেত্রে আমার টিউমার সাইজ, মাইটোটিক রেট, রিস্ক এবং এই এই তিনোটা ইন্ডেক্স দিয়ে আমার রিস্ক স্ট্র্যাটিফিকেশনটা হয়, ভেরি লো, মডারেট, হাই, এইভাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে যে মানে এই গ্যাস্ট্রিক জিস্ট ছাড়াও কিন্তু আমার আরেকটা এরকম রিস্ক স্ট্র্যাটিফিকেশন আছে। স্যার পরের স্লাইডটা আমি একটু দেখি। সেটা আমি তাদের জন্য মানে রাখি নাই, একটু মানে মানে এই বুঝতে পারছি স্যার, মানে ওইখানে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মানে স্টোমাক ছাড়া অন্য যে জিনিসগুলাই থাকবে সেখানেও একই রকমের একটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন আছে। সেটা হচ্ছে স্যার ওই ইয়েতে থাকবে, মানে আমাদের এনসিসিএন গাইডলাইনে আছে, আমরা ওখানে থেকেই দেখে নিতে পারবো। ওকে, এন্ড দেন জি স্যার। স্যার নেক্সট হচ্ছে যে আমাদের এটা আমাদের এসমো গাইডলাইনে আছে যে লোকালাইজ জিস যদি হয় উইথ ইমাটিনিব সেন্সিটিভ মিউটেশন, যেমন আমাদের এর আগের পেশেন্টটা যেটা একটা লোকালাইজ জিস ছিল, কোনো মিউটেশন ছিল না, আমরা ধরে নিলাম যে তার কোনো ইমাটিনিব সেন্সিটিভ মিউটেশন ছিল, তাহলে তার ক্ষেত্রে 8-0 সার্জারি হয়ে গেল। এখন আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করলাম, সেটা কি লো রিস্ক নাকি ইন্টারমিডিয়েট রিস্ক আর হাই রিস্ক। যদি লো এবং ইন্টারমিডিয়েট থাকে আমরা অনলি ফলো আপ করবো, এবং যদি হাই রিস্ক থাকে তাহলে আমরা অ্যাডজুভেন্ট ইমাটিনিব দিব ফর 36 মান্থস। আর যদি 8-0 মানে ইনিশিয়ালি আমাদের 8-0 রিসেকশন পসিবল ছিল না, তাহলে আমরা প্রি অপারেটিভ তাকে ইমাটিনিব দিব 6 to 12 মান্থস। দেন আমরা আবার রিঅ্যাসেস করব 8-0 রিসেকশন করা যাবে কি যাবে না। যদি করা যাবে তাহলে সার্জারির পরে আবার সে আগের মতো, যদি লো আর ইন্টারমিডিয়েট রিস্ক হয় ফলো আপ, হাই রিস্ক যদি হয় অ্যাডজুভেন্ট ইমাটিনিব ফর 36 মান্থ। আর 8-0 স্টিল নট যদি মানে পসিবল হয়, তখন আমরা অ্যাডভান্স জিস সেগুলোর মতো আমরা রিকমেন্ড করব। তাহলে ওভারঅল আমার ইমাটিনিব থেরাপি পাবে পেশেন্ট 3 ইয়ার্স। আবার আমরা স্টুডেন্টের জন্য এতটুকুই থাক। হ্যাঁ, জি স্যার, জি স্যার, ফার্দার দরকার নেই। এটা একটা স্ন্যাপশট নিয়ে রাখুক। আমার মনে হয় একটা দেখলে সে একটা ওভারঅল জিস্টের একটা ট্রিটমেন্ট প্রোটোকলটা তার মাথায় আসবে, সামনে আসবে। সো উইথ দিয়ে আমরা এখন শেষ করছি। একটু স্টুডেন্টদের থেকে একটু কোশ্চেন আনসার সেশনটা নিচ্ছি, তারপরে আমাদের ফ্যাকাল্টি থেকে আমরা কমেন্ট চাইবো। সো
কোশ্চেন ফ্রম দ্য স্টুডেন্টস। সাইফুল একটু চ্যাট বক্সে দেখবে কি কি মানে কোশ্চেন আছে। স্যার এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর, বলো। স্যার জিস্টের ক্ষেত্রে আমরা কোন ধরনের বায়োপসি করব, ট্রান্সপেরিটোনিয়াল মানে নাকি এন্ডোস্কোপি গাইডেড বা ইউএস? গ্যাস্ট্রিক জিস্ট তো কমনেস্ট। গ্যাস্ট্রিক জিস্টের ক্ষেত্রে যদি ফ্যাসিলিটিস থাকে, এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম গাইডেড বায়োপসি ইজ দ্য বেস্ট। সেখানে চান্স অফ স্প্লিসন কম থাকবে। আর ফ্যাসিলিটিস না থাকলে তো আমাদেরকে ইয়ে করতে হবে, সিটি গাইডেড বা আল্ট্রাসোনোগ্রাম গাইডেড বায়োপসি। ওকে, থ্যাঙ্কস। স্যার তেমন কোনো কোশ্চেন নাই, যেগুলা ছিল স্যার ওগুলো ডিসকাস হয়ে গেছে, বেশিরভাগ কমেন্টস এখানে। এনি স্টুডেন্ট ক্যান আস্ক কোশ্চেন, এনি কোশ্চেন। ফ্যাকাল্টি যারা আছেন ওনার থেকে জেনে নেন। নো কোশ্চেন, ওকে দেন আমরা একটু কমেন্ট নেই। কমেন্ট একটু, রাকিব আছে? নো, বাকি? স্যার থ্যাংক ইউ, ইটস এ বিউটিফুল ক্লাস অ্যাকচুয়ালি। আমি অনেক কিছু শিখেছি। আসলে কখনোই ক্লিনিশিয়ানদের সাথে আমাদের এরকম ডিসকাশন হয় না, আমরাও জানি না যে আপনারা কি কি ডিফারেন্সিয়াল দেখেন। এখন আমার একটা শেখা হলো, যেটা আমি স্টুডেন্টের জন্য বলতে চাই, সেটা হলো যে ক্লিনিক্যাল ডিফারেন্সিয়াল, হিস্টোলজিক্যাল ডিফারেন্সিয়াল অ্যান্ড রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল কিন্তু সবসময় সেম না। তো এটা একটু যেন সবাই কনসিডার করে। যেমন আমাদের হিস্টোলজির ক্ষেত্রে এটা আমরা কিন্তু ওই লিওমায়োমা, লিওমাসার্কোমা, তারপরে সোয়ানোমা এদিকে যাবে। কিন্তু ক্লিনিক্যাল যেগুলো আমি ডিফারেন্সিয়াল শুনলাম, সেটা কিন্তু আমার হিস্টোলজির সাথে আসলে ম্যাক্সিমামই যায় না। জাস্ট এই কনসেপ্টটা থাকলে আমাদের জন্য অনেক উপকার হয়। আমরা কেন ক্লিনিক্যালের ক্লিনিশিয়ানদের সাথে যখন কাজ করি, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর এ বিউটিফুল ক্লাস। থ্যাংক ইউ। ডক্টর শহীদ, প্রফেসর শহীদ, এনি কমেন্ট? স্যার আসসালামু আলাইকুম। প্রথমে স্যার আব্দুল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, আব্দুল্লাহ স্যার ভালোই প্রেজেন্ট করছে। তবে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্ক্রিন যেহেতু ফেলে দিবে স্যার, তাহলে ওই স্যার ভ্যাকসিনেশন গুলার বিষয়গুলো এখানে হাইলাইট করতে হবে আর কি স্যার। আর ওভারঅল ডিসকাশন তো সবকিছু দেখানো হয়েছে, আশা করি সবার এখান থেকে ইনফরমেশন নিয়ে সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। প্রফেসর মাসুদ করিম, এনি অ্যাডভাইস টু স্টুডেন্টস? আমি স্যার প্রথমে স্যার আমাদের শ্রদ্ধেয় মাহবুব হোসেন স্যার, আমাদের ইব্রাহিম স্যার, আমাদের বাকি, রাকিব, আমাদের সাইফুল, আমাদের শহীদ এবং অন্যান্য যারা ফ্যাকাল্টি এখানে আজকে এত রাত পর্যন্ত এখানে পার্টিসিপেট করেছেন এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, আমি আমাদের পিজিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাইকে আমি আবারও বলবো, আমাদের ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে ওখানে ওনারা পার্টিসিপেট করবেন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হলো, আমরা যে হয়তো অনেক গভীরে আলোচনা আমরা করেছি, এখানে অত সময় থাকবে না, বাট বেসিক যে পাথওয়ে অফ ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা যেন আমাদের যেন কোনো ভুল না হয়। তো গভীরে মিউটেশন লেভেল পর্যন্ত না গেলেও চলবে, বাট আমাদের জানা থাকলে ভালো। এবং তারা যখন আমাদের লেভেলে আসবে, প্র্যাকটিস করবে, এখন থেকে আরো 20-25 বছর পড়বে, তখন এই জিনিসগুলো আমাদের কমন প্র্যাকটিস হয়ে যাবে হয়তো। তো সেই জন্য এখান থেকে যদি একটু আইডিয়া পাওয়া যায় সেটা ভালো, এবং বেসিকটা যেন তাদের ঘাটতি না থাকে, এটাই আমার পরামর্শ। আশা করি সবাই পরীক্ষায় ভালো করবে। থ্যাংক ইউ প্রফেসর মাসুদ করিম। প্রফেসর ইব্রাহিম, প্লিজ মেক কমেন্ট এন্ড অ্যাডভাইস টু স্টুডেন্টস। Thank you very much. It was a very long discussion about GIST. আমার মনে হয় যে আজকে GIST যতটুকু ডিসকাশন হয়েছে তাতে মনে হয় না GIST নিয়ে কারো কোনো সমস্যা হবে। এখানে অনেক কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার ছিল। তবে আমি একটু পুরনো একটা বিষয় ফিরে আসি। ওই যে একটা সোনোগ্রাফি নিয়ে একটা ডিবেট হলো যে সোনোগ্রাফি তারা করবে কিনা। আমি বলবো যে এনি ক্রনিক কেস ইভ্যালুয়েশন, অ্যাবডোমিনাল কেস, সেটা লাম্প নিয়ে আসুক আর পেন নিয়ে আসুক, যাই হোক না কেন, সোনোগ্রাফি ইজ এ মাস্ট, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, আল্ট্রাসোনোগ্রাফি। কারণটা হচ্ছে যে ইট ইস বিকাম ম্যান্ডেটরি টুল, ক্লিনিক্যাল টুল ফর দ্য ইভ্যালুয়েশন অফ অ্যাবডোমিনাল লাম্প অর পেইন। ইট ইজ সাপ্লিমেন্টাল টু সিটি স্ক্যান করতে পারলে ওটা কিন্তু সোনোগ্রাফি এটা রিপোর্টটা ওরা চায় যে সোনোগ্রাফি রিপোর্টটা দেখে নিয়ে ওটা বেসড ইনফরমেশন নিয়ে তারপর ওরা সিটির উপর রিপোর্টটা করে। নাম্বার 2. Number 3 is sonography guides what type of imaging is to be done. এই সোনোগ্রাফিতেই আমাকে বলে দেবে যে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল বুঝি, এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি বলে যে এটা
লিভারে একটা স্পেস অকুপাইং লেশন আছে এবং যেটা ইন ফেভার অফ হেপাটোসেলুলার কার্সিনোমা, তখন আমরা যেতে হবে ট্রাইফেসিস সিটি স্ক্যান। সো সোনোগ্রাফি কিন্তু আমরা গাইড করে দিচ্ছে হোয়াট টাইপ অফ ইনভেস্টিগেশন টু বি ডান লেটার অন। এবং যেহেতু এটা একটা ক্লিনিক্যাল টুল হয়ে গেছে, সো ইট হ্যাজ বিকাম পার্ট of the clinicians to do a sonography even in the bedside test. যেমন আমরা যখন আমাদের ভ্যারিকোজ ভেইন যখন আসে, আমরা কিন্তু ওসব টেস্ট ভুলে গেছি, অবসোলেট হয়ে গেছে। যেমন টুরনিকেট টেস্ট, ফর এক্সাম্পল পার্থেস টেস্ট, এগুলো অবসোলেট হয়ে যাচ্ছে বিকজ দ্য ডুপ্লেক্স স্ক্যান চলে আসছে। এখন প্রত্যেকটা ক্লিনিক্সে হসপিটালের কাছে ডুপ্লেক্স প্রোব থাকে। এই প্রোব দেখেই তারা বলে যে ভ্যারিকোজ ভেইন কোথায় আমাদের ভালভসগুলো ইনকম্পিটেন্ট আছে, ফ্লো কেমন আছে, কোথায় ইনকম্পিটেন্স আছে, তারা এখানে বুঝে ফেলে। সো সোনোগ্রাফি বাদ দিয়ে কিন্তু সিটি স্ক্যানে যাওয়া যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড। এটা প্রফেশনালি মানে আমার প্র্যাকটিক্যাল লাইফে হোক আর পরীক্ষার জন্য হোক না কেন, রাইট। এইটুকু আমার বলার ছিল। আমার মনে হয় খুবই ভালো ডিসকাশন হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এভরিবডি। থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কনক্লুডিং কমেন্ট। কমেন্ট করবো না গল্প বলবো? স্যার গল্প করেন স্যার। একটা রোগী 2 বছর থেকে ঘুরতেছে, জি। টিবি রায় স্যারের কাছে। স্যার ভয় ভর্তি করে না, যেটা এত বড় তার ভয় ভর্তি করে না। এসে রোগীটা জোর করে ভর্তি হয়ে গেছে ক্লিনিকে, স্যারের ক্লিনিকে, সার্জিস্কোপে। আমার বলে মার্গব আসেন। এখন স্যার বলছে না গিয়ে কি করি। ইনসিশন দেওয়ার পরে মনে হলো যেন পুরোটা স্টমাকটাই আছে এখানে, পুরো স্টমাকটা। পরে দেখলাম যে না, এটা স্টমাক না, এটাই টিউমার। এটা বের করে আনলো, তারপর ওখান থেকে ছিঁড়ে চলে আসছে। তারপর বোঝা গেল যে স্টমাক থেকে আসতেছে। ওখান থেকে স্যার একটা এক্সিশন করলো, মানে ওই যে এক্সিশন হয়ে গেছে আর কি বের করতে করতে। তারপরে বাকি কাজটা খুব সোজা, কারণ কোথাও কোনো অ্যাড্রেশন নাই, কিচ্ছু নাই, নাথিং দ্যাট। এখানে ডিএমসিতে যখন আসছি তখন একটা পেশেন্টে এরকম টিউমার, মহিলা, পয়সা করিও নাই, কিন্তু ওটাকে মুভ করানো যাচ্ছে না, পেশেন্টটা খুব সিক। তারপরে ওই ইয়েকে ফোন করলাম, আনোয়ারাতে ফোন করলাম, ইয়ের কাছে, যে প্রফেসর যে এটা একটু করে দেন বিনা পয়সায়। সে বিনা পয়সায় একটা এফএনএসি করলো, ওরে বললো এটা জি মুস্তফা, হ্যাঁ বললো স্যার এটা জিস্ট। তারপরে চোখ বন্ধ করে ইমাটিনিব দিয়ে দিলাম। পেশেন্ট তো হসপিটাল ভর্তি। 2 মাস পরে দেখলাম যে লাম্পটা অনেক ছোট হয়ে গেছে, 1/4 হয়ে গেছে। তারপরে এটা এক্সিশন করে দেখা গেল যে এটা জিস্ট আসছে। তারপরে আরো তো কেস পাইছি, যেগুলি একটা কেস পেয়েছি যেটা মাল্টিপল ইয়ে ছিল, ইন্ট্রা লুমিনাল পাইছি ইয়েতে, স্টোমাকে বেশ কয়েকটা, ওগুলি আছে। তো ওই জিস্ট যদি হয় একটা সুবিধা, সার্জিক্যাল এক্সিশনটা খুব বেশি প্রবলেমেটিক হয় না, যেহেতু লিম্ফ নোড ইনভলভমেন্ট বা আশেপাশে ইনভলভমেন্ট খুব কম হয়, অ্যাডিশন কম। সেজন্য যেটা মাসুদ বলতেছে যে আপফ্রন্ট সার্জারি আমরা কেন করবো না। স্টোমাকের ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে, তারপরেও কিন্তু অ্যাটেম্প নেওয়া যায়। এখন আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপি দেখে তারপরে আপনি ঝাঁপ দিতে পারেন। কিন্তু যদি আপনি এফএনএসি করে বা যদি কোর কার্ড বায়োপসি নিতে পারেন ট্রান্সিয়েতে, এবং যদি জিস্ট হয় একটু বড় হলে পরে ইট ইজ বেটার দ্যাট ইউ গো ফর প্রোফাইল ইয়ে আর কি, মানে ইয়ে কেমোথেরাপি, দেন ওয়েট ফর 2 to 3 months, দেন ইউ গো ইন। তখন দেখবেন এক্সিডেন্ট সোজা হয়ে গেছে। কারণ এত বড়টা পরে অনেকদিন পর্যন্ত ইয়ে থাকে, সুবিধা হয়। এই জন্যে সবকিছু মিলাইতেই একটা যেটা, সেটা হলো ডায়াগনোসিসটা আগে ইয়ে করে। যেটা বলতেছিল হিস্টোপ্যাথোলজি উনি, যে আমরা তো আসলে ওখানে যতগুলি অর্গান আছে সবগুলির কথা চিন্তা করতেছি, সেজন্য আপনার সঙ্গে মিলবে না। আর আপনাকে আমরা একটা অর্গান থেকে বের করে দিয়েছি, আপনি চিন্তা করতে ভিতরের দিক যত রকম সেল আছে সব সেল, জি স্যার, আমাদের যত রকম অর্গান আছে সেগুলো, সেজন্য আপনার সঙ্গে আমাদের সঙ্গে মিলবে না। কিন্তু রেডিওলজিস্টের ব্যাপার কিন্তু আলাদা। সোনোলজিস্ট আসলে এতটা ভালো বুঝতেও পারেন না অনেক সময়। রেডিওলজিতে ক্রস সেকশনে যেরকম দেখা যায় যে হ্যাঁ পিছনের স্ট্রাকচার ভালো নাই, সেই জন্য সোনোলজিস্ট বোধহয় বলছে এটা রেট্রোপেরিটোনিয়াল। আর তারপর তার ইয়ের উপর নির্ভর করে, মানে এক্সপিরিয়েন্সের উপর, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। কিন্তু যার স্টেজে গেলে পরে ডিফারেন্সিয়াল ডায়াগনোস ডিফারেন্ট হবেই।
হ্যাঁ স্যার, এটা আমিও শিখলাম আর কি। এটা সবার চিন্তা করতে হবে। এটা ওই যে আমরা পাইলাম যে আর এটা বলছে বাটা কিছু জানে না, ওরা এগুলি ঠিক না আসলে। হ্যাঁ আমাদের হ্যাঁ স্যার, ঠিক। ফিল্ডের কথা চিন্তা করবে যে আমি কোন জায়গায় আছি, আমি কোন জায়গায় আছি সেটা চিন্তা করলে পরে তখন এটা বোঝা যায়। এমন এই যে মইনুল ইসলাম সাহেব, ওই যে মইনুল ইসলাম না মইনুল হক, হক একজন প্যাথোলজিস্ট ছিল, ওনাকে নাকি কে একজন স্টুল ইয়ে নিয়ে এক্সামিনেশন নিয়ে খুব বকাবকি করতেছিল ওটা ইয়ে রুগী, যে আপনি কিছুই পাইলেন না, আপনি কতগুলি পায়খানা করেন, বলে এরকম অনেকগুলি, অনেকবার পায়খানা হয়। তা আমি তো পরীক্ষা করছি আপনার ওইটুক, সবটা তো আমি দেখি নাই, ওনার কাছে দেওয়া হয়েছে হয় ওইটুক মাইক্রোস্কোপিক অংশ, 1 সিসি 2 সিসি, তাই না? তো ওখান থেকে অন্যদের কাজ করতে হয়, তাহলে ওনাদের পজিশনটা আরো বেশি প্রিকিরিয়াস থাকবে। হ্যাঁ স্যার, স্পেশালি কোর বায়োপসিতে স্যার আমরা খুবই ছেলেদের কিন্তু ইয়েটা ভালো ছিল, পার্টিসিপেশন ভালো ছিল। রাইট স্যার, মানে আই এম ভেরি হ্যাপি। এবং ওরা লেখাপড়া করে এসছে আজকে, বোঝা গেছে, মানে সম্ভবত টের পাইছে যে আজকে জিস নিয়ে আলোচনা হবে। না, ওটা যদি বলা থাকে তাহলে তো একটা সুবিধা আছে, যে তারা কিছুটা প্রিপেয়ার করে আসবে, তাদের কিছু কোশ্চেন থাকে, এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে তো বা সব জায়গাতেই আগে যদি বলে দেওয়া হয় তাহলে তারা আগে প্রিপেয়ার হতে পারে যাদের ইচ্ছা। রাইট স্যার, না আমার মনে হয় ভালোই পড়েছে সবাই, মানে পারফরমেন্স ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি, প্রেজেন্টেশন। এভরিবডি, থ্যাংক ইউ স্যার। দ্য আলটিমেট গোল ইজ দ্য, দোয়া করে সবাই সবার জন্য, সবার জন্য দোয়া। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, বাকি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম স্যার।